মিতুল। মিতুলের কোনো সাড়া নেই। সে একইভাবে জানালার দিকে তাকিয়ে থাকে, যেন আকাশের কথা তার কানেও যায়নি। আকাশ কিছুক্ষণ অপেক্ষা করে, তারপর আবার ডাকলো। মিতুল, শুনছো? মিতুল এবার ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। তার চোখে একরাশ ঘৃণা আর বিরক্তি। মেকআপের আড়ালেও তার মুখের কাঠিন্য স্পষ্ট। কি কি চাই তোমার? মানে আমি আমরা তো আমরা বলতে কি বোঝাতে চাইছো? এই বিয়েটা এই জোর করে চাপানো সম্পর্ক? যদি সেটাই ভেবে থাকো তাহলে তুমি মস্ত ভুল করছো জুনিয়র। জুনিয়র, আমি তোমার স্বামী মিতুল। স্বামী? হাহ, এই শব্দটা মুখেও আনবে না। তুমি আমার স্বামী, যার বয়স মাত্র 20 আর আমার 26। 6 বছরের সিনিয়র আমি, বোঝো? এই বয়সে আমার একটা পুচকে স্বামী হবে, আমি এটা কল্পনাও করিনি। ফুল দিয়ে সাজানো বাসর ঘরে মিতুল আর আকাশ। গোলাপাড়ে রজনীগন্ধার মিষ্টি সুবাসে ভরে আছে ঘর। জানালার খোলা পর্দা দিয়ে রাতের মৃদু আলো এসে পড়ছে ভেতরে। পালঙ্কের এক কোণে বসে আছে 20 বছর বয়সী আকাশ। অস্থিরভাবে হাত কসলাচ্ছে। তার চোখে উদ্বেগ আর একরাশ প্রশ্ন। ঘরের অন্য প্রান্তে জানালার দিকে মুখ করে দাঁড়িয়ে আছে 26 বছর বয়সী মিতুল। তার পরনে ভারী বেনারসি আর গহনা। তার কাঁধ দুটো শক্ত, মনে হচ্ছে যেন পাথরের মূর্তি। কোনো শব্দ নেই, শুধু বাতাসে চাপা উত্তেজনা ভাসছে। মিতুল তার গলার ভারী মালাটা একটানে ছিঁড়ে ফেল, ফুলগুলো মেঝেতে ছড়িয়ে পড়ল। মিতুল, এসব কি করছো? করছি, আরো অনেক কিছু করব। কি ভেবেছো তুমি? আমার বাবা তোমাকে বিয়ে করিয়েছে মানেই আমি সব মেনে নেব? আমি মিতুল, নিজের জীবনের প্রতিটি সিদ্ধান্ত আমি নিজেই নিই, আর এই বিয়েটা আমার উপর চাপানো হয়েছে। আমি জানি তুমি খুশি নও, কিন্তু আমরা তো একটা সুযোগ দিতে পারি, তাই না? সুযোগ? হাহ, তোমার সাথে যে কিনা সবে মাত্র গোঁফ গজানো ছেলে, যে জীবনে কিছুই দেখেনি, যার স্বপ্ন শুধু একটা ছোট্ট দোকান খুলতে চাওয়া, আর আমি আমি একজন শিল্পী। আমার নিজের জগৎ আছে, নিজের ভাবনা আছে। তোমার মতো একজনকে নিয়ে আমি কি করব? মিতুল তার পার্স থেকে একটা সিগারেটের প্যাকেট বের করলো। আকাশের দিকে তাকিয়ে একটা সিগারেট বের করে ধরলো। ম্যাচের কাঠি জ্বালানোর আলোয় তার মুখের রাগ স্পষ্ট হলো। সিগারেট? তুমি সিগারেট খাও? হ্যাঁ খাই, কি করবে? সমাজের সব নিয়ম মেনে চলবো ভেবেছ? তোমার মতো সহজ সরল জীবন আমার নয়। আমি স্বাধীন। আর শোনো, আরো অনেক কিছু আছে যা দেখে তোমার ঘুম হারাম হয়ে যাবে। মিতুল সিগারেটের লম্বা একটা টান দিয়ে ধোঁয়া ছাড়লো। বাসর ঘরের সুবাস সিগারেটের গন্ধে মিশে যাচ্ছে। মিতুল, তুমি একটু আগে গৃহপ্রবেশের সময় আমার মায়ের সাথে এমন ব্যবহার করলে কেন? উনি তো তোমাকে বরণ করতে এসেছিলেন। বরণ? হ্যাঁ, ওই প্রদীপ, ওই কুলো, আমার মনে হচ্ছিল যেন আমার গলায় ফাঁস পরানো হচ্ছে। আমি দম বন্ধ হয়ে যাচ্ছিলাম। আমি এসব ড্রামা সহ্য করতে পারিনি। আমার ওপর এসব চাপানো কোনো অধিকার কারণ নেই, বিশেষ করে তোমার মায়ের। আকাশের চোখ দুটোতে জল জমতে শুরু করেছে। এই মেয়েটা এত কঠিন হতে পারে সে ভাবতে পারেনি। কিন্তু সবাই দেখছিল আমার মা, উনি অনেক কষ্ট পেয়েছেন। কষ্ট পেয়েছেন? ভালো হয়েছে। কষ্ট পাওয়ার জন্যই তো কাজটা করেছি, যাতে সবাই বোঝে আমি এই বিয়ে মানি না। আর শোনো, তুমি যদি ভেবে থাকো এই ঘরের ছাদটা ভাগ করে নেব, তাহলে সেটাও ভুলে যাও। আমার নিজস্ব জগৎ আছে, আর তুমি তাতে অনাকাঙ্ক্ষিত। তুমি তোমার মতো থাকবে, আমি আমার মতো। মিতুল হাঁটতে হাঁটতে জানালার পাশে রাখা একটা আরাম কেদারায় গিয়ে বসল। বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে সিগারেটের টান দিতে লাগলো। আকাশের দিকে আর একবারও তাকালো না। তার ভাবভঙ্গিতে স্পষ্ট বোঝা যাচ্ছে আকাশের উপস্থিতি তার কাছে শূন্য। আকাশ ধীরে ধীরে পালঙ্কের কাছে গিয়ে বসলো, নিজের অসাধ্য ঢাকতে। তার মানে তুমি চাও আমরা আলাদা থাকি? স্পষ্ট করে তো বললামই, আমার জীবনে তোমার মতো পুচকের কোনো জায়গা নেই। বিরক্ত করবে না, আমি একা থাকতে অভ্যস্ত। আর সত্যি বলতে কি, আমার বয়ফ্রেন্ড আছে, আমি তাকেই ভালোবাসি। বাবার চাপে পড়ে এই বিয়েটাতে রাজি হয়েছি। আকাশের সারা শরীর যেন হিম হয়ে গেল। বয়ফ্রেন্ডের কথা শুনে তার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে গেল। তার স্বপ্নগুলো যেন এক মুহূর্তেই কাছের টুকরোর মতো ভেঙে গেল। সে আর কথা বলার মতো শক্তি পেল না। আকাশ খুব নিচু স্বরে নিজের মনেই যেন বলল, বয়ফ্রেন্ড?
মিতুল কোনো উত্তর দিল না, শুধু সিগারেটের ধোঁয়া ছাড়তে লাগলো। আকাশ আর মিতুলের দিকে তাকালো না। সে ধীর পায়ে উঠে গিয়ে ঘরের অন্য প্রান্তে একটা ছোট সোফার মতো জায়গায় গিয়ে শুয়ে পড়ল। তার পিঠ মিতুলের দিকে ঘোরানো, তার কাঁধ দুটো কাঁপছে। বাসর ঘরের ফুলগুলো যেন অভ্যাস করছিল তাদের এই অপ্রত্যাশিত তিক্ত বন্ধনকে। ঘরে বাতাসে শুধু সিগারেটের তীব্র গন্ধ আর দুটি অসম বয়সের মানুষের চাপা দীর্ঘশ্বাস ভাসছিল। নীরবতা আবার ফিরে এলো, যা আগের চেয়েও ভারী আর অস্বস্তিকর। বিয়ের পর কয়দিন এইভাবেই চলল। মিতুল তার মন মতো চলতে লাগলো। আকাশমা এটা সেটা বলতে চাইলো, আকাশ তাকে থামিয়ে রাখলো। কারণ এটা সত্যি, এটাও যে আকাশ তাকে ভালোবাসে। আকাশ তাই সময় নিচ্ছে, যদি মিতুল ফিরে আসে। বাসর রাতে এক সপ্তাহ পর মিতুল আর আকাশের ঘরে সকালে স্নিগ্ধ আলো জানাল দিয়ে ঘরে এসে পড়েছে। মিতুল খাটের এক কোণে বসে নিজের ল্যাপটপে কি যেন দেখছে। তার মুখে বিরক্তি আর গভীর মনোযোগ। তার চুলের বাঁধন আলুথালু, পরনে একটি ঢিলেঢালা টি শার্ট। ঘরের অনুপ্রান্তে আকাশ মেঝেতে মাদুর পেতে শুয়ে আছে। সে এক মনে একটা বই পড়ছে, কিন্তু মাঝে মাঝে আর চোখে মিতুলের দিকে তাকাচ্ছে। ঘরে এক চাপা নীরবতা, যা স্পষ্ট করে বুঝিয়ে দিচ্ছে দুজনের মধ্যে কত বিশাল দূরত্ব বেড়ে গেছে। মিতুল, তোমার চা লাগবে? আমি বানিয়ে দেই। মিতুল কোনো উত্তর দিল না, ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। মিতুল, শুনছো? চা খাবে? না, আমার কিছু লাগবে না, প্লিজ আমাকে একটু একা থাকতে দাও। একা তো আছোই, আমি তো কিছু বলছি না। এই যে তুমি এখানে বসে আছো, এটাই আমার একা থাকার পথে বাধা। তোমার অস্তিত্বই আমার বিরক্তির কারণ, বোঝো না? আকাশের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে চোখ নিচু করে বইয়ের দিকে তাকালো, কিন্তু তার মনোযোগ নেই। মিতুল আবার ল্যাপটপে মনোযোগী হলো। হঠাৎ তার ফোন বেজে উঠল। হ্যালো জিমি, কেমন আছো? স্ক্রিনে ভেসে উঠল জিমি। মিতুলের মুখটা উজ্জ্বল হয়ে উঠল। আকাশের চোখ দুটো ফোনের দিকে গেল। তার মন খারাপ হয়ে গেল। সে শুনতে পাচ্ছে মিতুলের হাসির শব্দ। কি বলছো? অসুস্থ ছিলে তাই বুঝি? এতদিন আমার খোঁজ নাওনি, আমি তো ভাবলাম ভুলেই গেলে। আচ্ছা, কি করছো এখন? আকাশ উঠে বসলো, তার অস্বস্তি স্পষ্ট। সে বারবার মিতুলের দিকে তাকাচ্ছে। মিতুল আকাশের দিকে এক ঝলক তাকায়, তারপর আবার ফোনে মনোযোগী হয়, যেন আকাশ অদৃশ্য। কি, কাল দেখা করবে? কোথায়, ক্যাফেতে? হ্যাঁ হ্যাঁ, যাব, অবশ্যই যাব। আমি তো কবে থেকে অপেক্ষা করছি তোমার জন্য। আচ্ছা, তাহলে কাল দেখা হচ্ছে। বাই, লাভ ইউ। মিতুল ফোন রেখে দিল। তার মুখে এক ঝলমলে হাসি। সে ল্যাপটপ বন্ধ করে আকাশ দেখতে পাবে এমনভাবে হাসতে লাগলো। আকাশের বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল। লাভ ইউ কথাটা তার কানে বাজছে। জিমিকে? তাতে তোমার কি? সে আমার জীবনের অংশ, তোমার নয়। আমি তোমার স্বামী, আমার জানার অধিকার আছে। স্বামী? হ্যাঁ, তোমার যদি স্বামী হওয়ার ন্যূনতম যোগ্যতা থাকতো তাহলে এমন কথা বলতে না। সে আমার প্রাক্তন প্রেমিক, অথবা হয়তো প্রাক্তন নয়, বর্তমানও হতে পারে। সে আমাকে ভালোবাসে, তোমার মতো জোর করে বিয়ে করেনি। আকাশের বুকটা ভেঙে যাওয়ার উপক্রম হলো। এই অপমান তার সহ্য হচ্ছিল না। তোমার বাবার সাথে কথা বলবো, তিনি তো এসব। বাবা? বাবার কথা বলবে? বাবা আমাকে জোর করে তোমার সাথে বিয়ে দিয়েছেন, এটাই কি যথেষ্ট নয়? তিনি আমার সুখের কথা ভাবলে এমনটা করতেন না। সুতরাং বাবার কাছে নালিশ করার চেষ্টা করবে না। তার আগেই আমি এমন কিছু করব যে তোমার বংশের মুখে চুনকালি পড়বে। মিতুল উঠে দাঁড়ালো। সে আয়নার সামনে গিয়ে চুল বাঁধতে শুরু করলো। তুমি কাল ওর সাথে দেখা করতে যাবে? হ্যাঁ যাব, তাতে কি? তোমার কি করার আছে? তুমি তো একজন পুচকে ছেলে, আমার ব্যক্তিগত জীবনে নাক গলানোর কোনো অধিকার তোমার নেই। কিন্তু মিতুল, আমরা বিবাহিত, সমাজের একটা ব্যাপার আছে। সমাজ? সমাজকে আমি থোড়াই কেয়ার করি। আমার জীবন আমার, তোমার কাজ তুমি করো, আমার কাজ আমি করি, ব্যাস। আকাশ দীর্ঘশ্বাস পেল। সে বুঝতে পারছে মিতুলের মেজাজ নিয়ন্ত্রণ করা অসম্ভব, তবুও তার মনে এক অদ্ভুত টান কাজ করছে। সে চায় না মিতুল এভাবে ভুল পথে যাক। পরের দিন সকালে আকাশে মা রান্নাঘরে কিছু বানাচ্ছেন। আকাশ সেখানে গিয়ে বসলো, মুখটা ভার করে। মা? কিরে বাবা, মুখটা এমন কালো কেন? বৌমা কি এখনো বিরক্ত করছে? মা, ও ও কাল ওর এক বন্ধুর সাথে দেখা করতে যাবে। আমাকে বলল তার নাকি বয়ফ্রেন্ড। আকাশে মা অবাক হয়ে গেলেন।
তার হাতে থাকা বাটিটা কাঁপুনি দিয়ে উঠল। কি বলছিস রে বাবা? এটা কি করে সম্ভব বিয়ের পর? আমি জানি না মা, ও আমাকে স্পষ্ট বলে দিল ও নাকি তাকেই ভালোবাসে। বাবার জোড়াজুড়িতে এই বিয়েতে বসেছে। হায় রে কপাল, আমার ছেলের কপালে কি লেখা ছিল? তা তুই কিছু বললি না? কি বলবো মা, ও তো কোনো কথাই শুনতে চায় না। ও শুধু আমাকে তাচ্ছিল্য করে, বলে আমি নাকি জুনিয়র পুচকে। আকাশের মা আকাশের কাছে এসে তার মাথায় হাত বুলিয়ে দিলেন। মন খারাপ করিস না বাবা, সব ঠিক হয়ে যাবে। মেয়েটা একটু বেশি আধুনিক, সময়তে দেখবি ঠিক মানিয়ে নেবে। তুই ওর সাথে খারাপ ব্যবহার করিস না, বরং ওকে বোঝার চেষ্টা কর। ভালোবাসা দিয়ে সব জয় করা যায়। আকাশের মায়ের কথাগুলো আকাশের মনে প্রভাব ফেল। সে ভাবল হয়তো মা ঠিকই বলেছে, ভালোবাসা দিয়ে মিতুলকে জয় করতে হবে। বিকেলে মিতুল বের হওয়ার জন্য প্রস্তুত। সে একটা আধুনিক পোশাক পরেছে, চুল খুলে রেখেছে। আকাশ তাকে দেখছে। কোথায় যাচ্ছ? মিতুল আয়নার সামনে দাঁড়িয়ে লিপস্টিক লাগাতে লাগাতে বলল, যেখানে মন চায়। তোমাকে বলে যেতে হবে নাকি? না মানে একা যাবে? আমি কি সাথে যাব? তুমি? হ্যাঁ, আমার বন্ধুদের সামনে আমার জুনিয়র স্বামীকে পরিচয় করাবো? আমি পাগল নাকি? তুমি ঘরে থাকো। তোমার মতো বোকা ছেলেদের বাইরে গিয়ে কোনো লাভ নেই। আমি কিন্তু মোটেও বোকা নই। আমি আমার ব্যবসাটা নিয়ে অনেক কিছু ভাবছি। কিসের ব্যবসা? তোমার বাবা তো বললেন তুমি সবে কলেজ শেষ করেছো। এত অল্প বয়সে কিসের ব্যবসা করবে? বাচ্চাদের খেলনা নাকি? আকাশ চুপ হয়ে গেল। মিতুলের প্রতিটি কথাই যেন অপমান লুকিয়ে আছে। মিতুল ব্যাগ নিয়ে দরজা খুলল। কখন ফিরবে? যখন মন চাইবে। তোমার জানার দরকার নেই। মিতুল ঘর থেকে বেরিয়ে গেল। আকাশ হতাশ হয়ে খাটে বসে পড়ল। তার মন খারাপ হলো, কিন্তু তার মনে হলো মিতুলকে বোঝার চেষ্টা করতে হবে। সে মিতুলের মেজাজ নিয়ন্ত্রণ করার চেষ্টা না করে বরং তাকে বোঝার চেষ্টা করবে। আকাশের বন্ধুরা সন্ধ্যাবেলায় তাদের বাড়িতে এলো। তারা আকাশকে মনমরা দেখে তাকে নিয়ে ঠাট্টা করতে লাগলো। কিরে আকাশ, কি খবর? বাসন নাকি জমলো না? চুপ কর তোরা। কেন রে? ভাবি নাকি বড্ড রাগী শুনেছি। তোর মাকে নাকি? এই কি বলছিস এসব? আমার বউকে নিয়ে কোনো খারাপ কথা বলবি না। ও বাবা, একদিনে এত দরদ? কি হয়েছে রে তোর? বউ কি জাদু করেছে নাকি? তোরা বুঝবি না। আমরা বুঝবো না? আরে তুই তো সেই ছেলে যে কোনো মেয়েকেই পাত্তা দিতি না। আর এখন কি হয়েছে রে আকাশ? সত্যি করে বলতো। সে সে অন্যরকম। আর আমি ওকে বোঝার চেষ্টা করছি। বোঝার চেষ্টা করছিস? আরে বাবা, এসব বোঝার বিষয় নয়, এনজয় করার বিষয়। ভাবি তো দেখছি পুরো তোর মাথায় ঘুরিয়ে দিয়েছে। আকাশ হাসলো। তার মন কিছুটা ভালো হলো। মিতুলের প্রতি তার টানটা হয়তো ভালোবাসা। পরের দিন সকালে মিতুল তখনও ঘুমাচ্ছে। আকাশ উঠে পড়েছে। সে ধীর পায়ে রান্নাঘরে গেল। কি রে বাবা, আজ এত সকালে উঠেছিস? হ্যাঁ মা, ভাবলাম চা নাস্তাটা আমিই বানাই। তুই কি বলছিস? কখনো বানিয়েছিস যে আজ বানাবি? মিতুল, ও হয়তো আমার হাতে বানানো চা পছন্দ করবে। আকাশের মা হাসলেন। ছেলের এই পরিবর্তন তাকে অবাক করলো। আকাশ মিতুলের পছন্দের চা বানানোর চেষ্টা করলো। তার জন্য পাউরুটি টোস্ট করলো। মিতুল ঘুম থেকে উঠল। সে চোখ কসলাতে কসলাতে দেখে আকাশ টেবিলে চা আর নাস্তা নিয়ে বসে আছে। কি করছো তুমি? চা আর নাস্তা বানিয়েছি তোমার জন্য। কেন? তোমার মতলবটা কি? কোনো মতলব নেই, এমনি খাও। মিতুল টেবিলে এসে বসলো। চায়ের কাপ হাতে নিল। প্রথম চুমুক দিতে তার চোখ বড় হয়ে গেল। ওয়াও, চাটা তো দারুণ হয়েছে। তুমি বানিয়েছো? হ্যাঁ, তোমার পছন্দ হয়েছে শুনে ভালো লাগলো। মিতুল আকাশের দিকে তাকালো। প্রথমবারের মতো তার মুখে বিরক্তির বদলে একটু মুগ্ধতা উকি দিচ্ছে। হ্যাঁ হয়েছে, ভালোই হয়েছে। আকাশের মুখে হাসি ফুটে উঠল। মিতুলের কাছ থেকে প্রশংসা পেয়ে সে যেন চাঁদ হাতে পেল। এভাবেই এই ছোট ছোট খুনসুটি চলতে থাকে তাদের মাঝে। সুন্দর সেই মুহূর্তগুলোই তাদের সম্পর্কে বরফ গলাতে শুরু করেছে। তাদের মধ্যে ছোট ছোট কথা কাটাকাটি হয়, যা মাঝে মাঝে দুজনের মন ভালো করে দেয়। আকাশের ধৈর্য আর মিতুলের কটু কথার মাঝে যেন এক নতুন সম্পর্কের বীজ অঙ্কুরিত হতে থাকে। দুদিন পর টেবিল ল্যাম্পের আবছা আলোয় ঘরটা স্পষ্ট। মিতুল বিছানায় অর্ধশায়িত, হাতে একটি পুরনো ছবিটি জিমির। মিতুলের চোখ জলে ভেজা, তার নিঃশ্বাস ভারী। তার পাশে একটা মদের বোতল আর গ্লাস। সে বিড়বিড় করে
কিছু বলছে। জিমি, কেন তুমি আসোনি? কেন আমাকে একা ফেলে গেলে? আমি যে শুধু তোমাকেই ভালোবাসি, শুধু তোমাকেই। মিতুল ছবিটা বুকের কাছে ধরে ফুপিয়ে কেঁদে ওঠে। তার নেশাগ্রস্ত শরীর এলিয়ে পড়ে বিছানায়। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। ছবিটা তার হাতের মুঠোয় ধরা। কিছুক্ষণ পর দরজা খোলার মৃদু শব্দ হয়। আকাশ ঘরে প্রবেশ করে। সে বাইরে থেকে ফিরেছে, হয়তো কোনো বন্ধুর বাসা থেকে। ঘরে ঢুকে সে দেখে আবচালয় মিতুল বিছানায় পড়ে আছে। তার হাতে একটি ছবি। কাছে গিয়ে আকাশ ছবিটা দেখে। জিমির মুখোবই স্পষ্ট হয়ে ওঠে। আকাশ দীর্ঘশ্বাস ফেলে। মিতুলের মুখে লেগে থাকা অশ্রুর দাগ দেখে তার মনটা কেমন যেন করে ওঠে। তার রাগ হয় না, বরং অদ্ভুত এক সহানুভূতি অনুভব করে। বেচারি, কত কষ্ট করে ওর মনে। আকাশ মিতুলের হাত থেকে আলতো করে ছবিটা সরিয়ে নেয়। মিতুলের কপাল থেকে সরে যাওয়া চুলগুলো ঠিকঠাক করে দেয়। এরপর সাবধানে তাকে বিছানায় শুয়ে দেয়। গায়ে কম্বল টেনে দেয়। মিতুল ঘুমের ঘরে পাশ ফিরে শুয়ে পড়ে। আকাশ কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকে। তারপর চুপচাপ নিজের মাদুরে গিয়ে শুয়ে পড়ে। তবে তার চোখে ঘুম নেই। মিতুলের প্রতি তার এক অদ্ভুত টান যেন আরও গভীর হচ্ছে। সে বুঝতে পারে এ মেয়েটা যতটা কঠিন সেজে থাকে, ভেতরে ততটা নয়। পরের দিন সকালে আকাশ ঘুম থেকে ওঠে। মিতুল তখনও ঘুমাচ্ছে। আকাশের ফোন বেজে ওঠে। তার বন্ধু রনি ফোন করেছে। হ্যালো রনি। কি রে, ঘুমাচ্ছিস এখনো? বাসর রাত তো 1 সপ্তাহ পার হলো, নাকি ভাবি ঘুমাতে দিচ্ছে না? ধুর, কী সব বলিস? কী চাস বল। আরে বাবা শোন, তোর জন্য একটা খবর আছে। শালার জিমি, তোর ভাবি সেই এক্স বয়ফ্রেন্ড। জিমি, কি হয়েছে ওর? ওর বাবা নাকি অসুস্থ ছিল, হাসপাতালে ছিল এতদিন, তাই জিমি তোর বউয়ের সাথে যোগাযোগ করতে পারেনি। এখন নাকি সুস্থ হয়ে গেছে। আর জিমি তো মহা খুশ। সে নাকি মনে প্রাণে এখনো তোর বউকেই ভালোবাসে। তোকে নাকি এবার সে উচিত শিক্ষা দেবে। আকাশের বুকটা ধক করে ওঠে। জিমি এখনও মিতুলকে ভালোবাসে। আর মিতুলও। তার মনে পড়ে গত রাতে মিতুলের কান্নার লাভ ইউ বলার কথা। তুই এসব খবর কোথায় পেলি? আরে বাবা, জিমি নিজেই তার বন্ধুদের কাছে ঢাকঢোল পিটিয়ে বেড়াচ্ছে। সে নাকি খুব শীঘ্রই তোর বউকে বিয়ে করবে। তোর কপালটা ভালো না রে দোস্ত, কি একটা ঝামেলায় পড়লি। আকাশ ফোন রেখে দেয়। তার মুখটা ফ্যাকাশে হয়ে যায়। জিমিকে নিয়ে এসে কি করবে? মিতুলকে কি করে বোঝাবে? সে চিন্তিত মুখে মিতুলের দিকে তাকায়। কিছুক্ষণ পর মিতুলের ফোন বেজে ওঠে। মিতুল ধরফর করে উঠে বসে। ফোনটা হাতে নিতেই স্ক্রিনে জিমি ভেসে ওঠে। মিতুলের মুখটা মুহূর্তেই উজ্জ্বল হয়ে ওঠে। জিমি, আমি তো ভেবেছিলাম তুমি ভুলেই গেছো। আকাশ পাশ থেকে সব শুনছে। তার মন খারাপ হচ্ছে। আরে মিতুল, কি যে বলো! তোমাকে আমি বলতে পারি, আমার বাবা অসুস্থ ছিল গো, হাসপাতালে ভর্তি ছিল, তাই একদম খোঁজ নিতে পারিনি। বিশ্বাস করো, আমি সারাক্ষণ তোমার কথাই ভেবেছি। সে তো কবেই বলেছো, তারপর যে আর খোঁজ নেই। বাবা তখনও পুরোপুরি ভালো হয়নি, আমার মাথা ঠিক ছিল না তাই। সত্যি বলছো? আমার তো মনে হয়েছিল তুমি আর কখনো ফোন করবে না। আরে বাবা, কি যে বলো! আমি তোমাকে এখনো ভালোবাসি। বিশ্বাস করো, আমার বাবা সুস্থ হওয়া পর্যন্ত অপেক্ষা করছিলাম। এখন সব ঠিকঠাক। আমি খুব শীঘ্রই তোমাকে বিয়ে করব। তোমার এই বিষয়টা একটা তো দুর্ঘটনা মাত্র। মিতুলের চোখে মুখে আনন্দের ঝিলিক। সে আকাশের দিকে এক ঝলক তাকায়। তারপর ঠোঁটে হাসি নিয়ে আবার ফোনে মনোযোগী হয়। জিমি, আমি কি বলবো বুঝতে পারছি না। সত্যি তুমি আমার জন্য অপেক্ষা করছো? শুনে আমি কি যে খুশি হয়েছি। আমিও তোমাকে ভালোবাসি। আকাশের মাথা নিচু হয়ে যায়। আমিও তোমাকে ভালোবাসি। এই কথাটা তার বুকে যেন ছুরি বসিয়ে দেয়। সে উঠে বসে। মিতুল, ওর সাথে কথা বলা বন্ধ করো। মিতুল ফোন থেকে চোখ না তুলেই আকাশের দিকে এক ঝলক তাকায়। তুমি চুপ করো, এখানে তোমার কোনো কথা বলার অধিকার নেই। অধিকার আছে, আমি তোমার স্বামী। মিতুল ফোনে জিমির সাথে কথা বলতে বলতে আকাশকে ইশারা করে চুপ করতে বলল। হ্যাঁ জিমি, বলো। না, কেউ বিরক্ত করছে না, তুমি বলো। আকাশ হতাশ হয়ে যায়। মিতুল তাকে পাত্তাই দিচ্ছে না। কয়েকদিন পর আকাশ মিতুলকে বোঝানোর চেষ্টা করছে। মিতুল, তুমি কেন জিমিকে নিয়ে এত পাগলামি করছো? ও তোমার জীবন নষ্ট করে দেবে। আমার জীবন নষ্ট হোক বা না হোক তাতে তোমার কি? তুমি আমার জীবনে নাক গলাচ্ছ কেন? আমি তোমাকে ভালোবেসে ফেলেছি বিতুল। আমি চাই না তুমি ভুল করো।
ভালোবাসা? হাহ, তুমি জানো ভালোবাসা কি? ভালোবাসা মানে জিমি। ভালোবাসা মানে নিজের স্বাধীন ইচ্ছে। তোমার মতো একজন সহজ সরল বোকা ছেলের সাথে প্রেম করা যায় না। আমি বোকা নই, আর আমি তোমাকে হারাতে চাই না। মিতুল এবার সিগারেট ধরিয়ে বলল, আমি তোমার নই, আর কখনো তোমার হব না। তুমি আমাকে বোঝাতে এসো না। আকাশ মিতুলের হাত থেকে সিগারেটটা কেড়ে নিতে চাইল। এই নোংরা জিনিসটা তুমি কেন খাও? এটা শরীরের জন্য ক্ষতিকর। মিতুল আকাশের হাত থেকে সিগারেটটা ছিনিয়ে নিয়ে বলে, তোমার কি? আমার শরীর আমার ব্যাপার। তুমি কে আমাকে এসব বলার? যাও নিজের কাজ করো, আমাকে একা থাকতে দাও। আকাশ হতাশ হয়ে বসে পড়ে সে দেখে মিতুল ড্রয়ার খুলে আরও একটি সিগারেটের প্যাকেট বের করছে। তার মানে এটা লুকানো ছিল। ওহ, লুকোচুরি। পরের দিন সকালে মিতুল বাথরুমে। আকাশ তার ঘর পরিষ্কার করছিল। হঠাৎ তার চোখে পড়ল মিতুলের বালিশের নিচে। সেখানে একটা সিগারেটের প্যাকেট লুকানো। আকাশের ঠোঁটে হাসি ফুটল। সে প্যাকেটটা নিয়ে জানালার বাইরে ছুঁড়ে ফেলে দিল। মিতুল বাথরুম থেকে বেরিয়ে এলো। সে তার বালিশের নিচে হাত রাখতে লাগলো। আমার সিগারেটটা কোথায় গেল? কিসের সিগারেট? এই যে বালিশের নিচে রেখেছিলাম, তুমি সরিয়েছো তাই না? আমি কেন সরাবো? তোমার জিনিস তুমি যেখানে রেখেছো সেখানেই থাকবে। মিথ্যা বলছো। তুমি ছাড়া আর কে সরাবে? আমার জিনিসপত্র নাড়াচাড়া করার সাহস কে দিয়েছে তোমাকে? হয়তো ইঁদুর নিয়ে গেছে। ইঁদুর? তুমি আমাকে ইঁদুর বলছো? তুমি তুমি একটা অসভ্য। আকাশ মিতুলের রাগে মুখ দেখে হেসে উঠল। মিতুল যতই রাগ দেখাক, সে যেন আকাশের এই দিকটা ভালোবেসে ফেলেছে। তারা দুজনেই একে অপরের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে অদ্ভুত এক টানাপোড়েনে। কিন্তু কেউ যেন স্বীকার করছে না। আকাশ তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে, রনি আর অন্যান্য বন্ধুরা। রনি আকাশকে কনুই দিয়ে গুঁতা দিয়ে বলল, কিরে দোস্ত, কি খবর? বউকে এখনো তোর উপর অত্যাচার চালাচ্ছে? চুপ কর তোরা। সে কোনো অত্যাচার চালাচ্ছে না। আরে বাবা, তুই তো দেখি পুরো বউ পাগল হয়ে গেছিস। কি করেছে ভাবি? তোর মাথাটা পুরোপুরি ঘুরিয়ে দিয়েছে? ঘুরিয়ে দিক, তোমাদের কি? আমাদের কিছু না, কিন্তু তোকে দেখে মনে হচ্ছে ভাবি তোর সব সিক্রেট লুকানোর বুদ্ধি বের করে ফেলেছে। তোর মুখ কেমন যেন অসহায়ত্ব। আকাশ অবাক হয়ে রনির দিকে তাকায়। তোরা কি করে জানিস? আরে বাবা, তোকে আর জানতে হয়? আমরা তো সবাই বুঝি। সেদিন তোর বউ যখন জিমিকে নিয়ে বেরিয়ে গেল, তোর মুখটা দেখার মতো ছিল। ধুর, তোদের এসব ফালতু কথা ছাড়। ফালতু কথা? আরে ভালোবাসা এমনই হয় রে দোস্ত, দেখবি একদিন তুই নিজের পা টিপে দিবি। আকাশ আসে, সে জানে তার বন্ধুরা ঠাট্টা করছে, কিন্তু তাদের কথাই একটা সত্যতা আছে। মিতুলের প্রতি তার দুর্বলতা স্পষ্ট। আকাশ বাড়ি ফিরে দেখে মিতুল ঘরে বসে জিমির সাথে ফোনে কথা বলছে। হ্যাঁ জিমি, তুমি যখন আসবে আমরা সেদিন বাইরে কোথাও যাব। আমার এই বোকা স্বামীটা কিচ্ছু বুঝবে না। আকাশ ঘরের দরজায় দাঁড়িয়েছিল, সে সব শুনেছে। মিতুল তাকে দেখো না দেখার ভান করলো। মিতুল, তুমি এভাবে কেন করছো? আমাকে কেন কষ্ট দিচ্ছ? কষ্ট? তুমি কষ্ট পাচ্ছ? আমার কথা ভাবো। আমার জীবনটা নরক বানিয়ে দিয়েছো তোমরা। আমি যাকে ভালোবাসি তাকে ছেড়ে আমাকে তোমার সাথে থাকতে হচ্ছে। এটা কি কষ্ট নয়? কিন্তু আমি তো তোমাকে ভালোবাসতে শুরু করেছি। আমি চেষ্টা করছি তোমাকে খুশি করতে। তোমার ভালোবাসা? হুঁ, তোমার মতো ছোট ছেলের ভালোবাসা আমি চাই না। তুমি আমাকে বোঝাতে এসো না। মিতুল তার একটা পুরনো ছবি আঁকার খাতা বের করলো। জিমিকে নিয়ে সে কী কী ছবি আঁকবে সেটার পরিকল্পনা করছে। আকাশ দেখছে, তার মনে পড়ে তার মায়ের কথা, ভালোবাসা দিয়ে সব জয় করা যায়। সেভাবে মিতুলের হয়তো আরও বেশি বোঝার চেষ্টা করতে হবে। এই লুকোচুরি আর ভুল বোঝাবুঝির মধ্য দিয়ে হয়তো একদিন মিতুল তার ভালোবাসা বুঝবে। সে মিতুলের মেজাজ নিয়ন্ত্রণ করে না, বরং তাকে বোঝার চেষ্টা করে। আকাশ তার ফোনে কিছু সার্চ করছে। সে ভীষণ চিন্তিত। জিমির নাম লিখে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম খুঁজছে। কিছুক্ষণ পর সে মিতুলের ঘরের দিকে তাকালো। মিতুল এখনও ঘুমাচ্ছে। আকাশ খুব সাবধানে কিচেনে যায়। কি করে বোঝাই মিতুলকে যে জিমি ঠিক লোক নয়? আগে তার খবর নিতে হবে। আকাশ ফ্রিজ খুলে দেখে মিতুলের পছন্দের কিছু সবজি আর ডিম দেখে তার মনে একটা আইডিয়া আসে। সে দ্রুত হাতে নাস্তা বানাতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই ডিম টোস্ট আর সবজির একটা সালাদ বানিয়ে ফেলে। মিতুলকে চমকে দেওয়ার জন্য সে ট্রেতে সাজিয়ে নিয়ে যায়। মিতুল ঘুম থেকে উঠে চোখ খুলতে দেখে আকাশ তার বিছানার পাশে দাঁড়িয়ে ট্রে হাতে। মিতুল ঘুমজনক কণ্ঠে বিরক্ত হয়ে বলে, কি কি চাই?
এত সকালে কেন বিরক্ত করছো? বিরক্ত করছি না, তোমার জন্য নাস্তা এনেছি, ডিম টোস্ট আর তোমার পছন্দের সবজি সালাদ। মিতুল অবাক হয়ে ট্রের দিকে তাকায়। তার মুখে বিরক্তি থাকলেও তার চোখ দুটোতে এক ঝলক বিস্ময় খেলা করে। হঠাৎ এত খাতির, মতলবটা কি? কোনো মতলব নেই, এমনি খাও, ঠান্ডা হয়ে যাবে। মিতুল আলতো করে ট্রেটা নেয়। সে কাঁটা চামচ দিয়ে টোস্টে একটা কামড় দেয়। তার চোখে মুখে একটা মৃদু সন্তুষ্টি ফুটে ওঠে, যদিও সে তা প্রকাশ করতে চায় না। খারাপ হয়নি। তোমার ভালো লেগেছে জেনে খুশি হলাম। আকাশ হাসে। মিতুল মনে মনে খুশি হলেও মুখে গম্ভীর ভাব ধরে রাখে। সে চায় না আকাশ বুঝতে পারুক সে যে খুশি হয়েছে। সে নাস্তা শেষ করতে থাকে। কয়েক ঘন্টা পর মিতুল তার ল্যাপটপে কাজ করছে। আকাশ তার পাশে এসে বসে। মিতুল, তোমার কি কোনো গান শুনতে ইচ্ছে করছে? আমি বাজাই। না, আমার কাজের সময় গান শোনার অভ্যাস নেই। আকাশ মোবাইলে একটা গান প্লে করে। মিতুলের প্রিয় বাংলা রোমান্টিক গান। এই গানটা তোমার খুব পছন্দের, আমি জানি। মিতুল প্রথমে বিরক্ত হলেও গানের সুর তার কানে যেতেই তার কাজ করার গতি কমে আসে। সে একবার আকাশের দিকে তাকায়, তারপর আবার ল্যাপটপের দিকে ফিরে। তার মুখে একটা চাপা হাসি খেলে যায়। আকাশ সেটা খেয়াল করে। গানের সুর মিতুলের অবচেতন মনে এক অদ্ভুত ভালো লাগা সৃষ্টি করছে, যা সে নিজেই বুঝতে পারছে না। পরের দিন সকালে মিতুল তার ল্যাপটপে বসে কী যেন কাজ করছে। আকাশ তার পাশে বসে একটা বই পড়ছে। ঘরের পরিবেশটা আগের চেয়ে কিছুটা স্বাভাবিক। মিতুলের মুখে মাঝে মাঝে বিরক্তি থাকলেও আকাশের প্রতি তার আগের মতো তীব্র ঘৃণা নেই। এখন তাদের মধ্যে মাঝে মাঝে দু একটা সাধারণ কথা বিনিময়ও হয়। সম্পর্ক কিছুটা স্বাভাবিক, হয়তো দম্পতির মতো না, তবে তারা অনেকটাই বন্ধুর মতো হয়ে গেছে। মিতুল, আজ দুপুরে কি খাবে? আমি কিছু বানাবো ভাবছিলাম। যা ইচ্ছা, আমার কোনো বাছবিচার নেই। তোমার তো চিংড়ি ভর্তা খুব পছন্দ না, আজ বানাবো। মিতুল এক সেকেন্ডের জন্য আকাশের দিকে তাকায়। তার ঠোঁটে একটা মৃদু হাসি ফুটে ওঠে, যা সে দ্রুত লুকিয়ে ফেলে। আকাশকে বুঝতে দিতে চায় না। বানাতে পারো, যদি বানাতে পারো আর কি। আকাশ হাসে। সে জানে মিতুলের এই যদি পারো মানেই হ্যাঁ, বানাও। এমন সময় কলিং বেলের শব্দ হয়। আকাশ উঠে দরজা খুলতে যায়। মিতুল ভুর কুচকে ভাবে কে আসতে পারে। আকাশ দরজা খুলে। দরজায় দাঁড়িয়ে আছে জিমি। তার মুখে আত্মবিশ্বাসী হাসি। জিমি একজন স্মার্ট আধুনিক যুবক, যার পোশাকে আভিজাত্যের ছাপ। আকাশ তাকে দেখে প্রথমে একটু অবাক হয়, তারপর নিজের মনকে শক্ত করে। সে জানে খারাপ হলেও তাকে এখন শক্ত থাকতে হবে। আকাশের মা পাশের রুম থেকে চেঁচায়, কে এলো বাবা আকাশ? আকাশ মনে মনে ভাবে মা জানলে সব সর্বনাশ হবে, তাই সে তার মাকে বুঝ দেওয়ার জন্য বলে, কেউ না মা, আমার এক স্টাফ। আমি আসবো? আরে না না, আসতে হবে না, আমি আর মিতুল দেখছি। আচ্ছা ঠিক আছে। আকাশ জিমিকে ভেতরে আনে, আস্তে করে বলে, আসুন। তো তুমিই আকাশ, মিতুলের স্বামী? আমি জিমি। হ্যাঁ, ভেতরে আসুন। আকাশ জিমিকে ভেতরে আসতে দেয়। জিমি ঘরে ঢুকে মিতুলকে দেখতে পায়। মিতুল জিমিকে দেখে যেন পাথর হয়ে যায়। তার চোখে অবিশ্বাস আর বিস্ময়। সে বিশ্বাসই করতে পারছে না আকাশ তার সামনে। জিমি, তুমি তুমি এখানে কি করছো? কেন, তুমি আমাকে দেখে খুশি হওনি? খুশি? কিন্তু তুমি এখানে কি করে এলে? তুমি তো... তোমার স্বামী আমাকে এখানে নিয়ে এসেছে। মিতুল আকাশের দিকে বিস্ময় নিয়ে তাকায়। তার চোখে প্রশ্ন। আকাশ চুপ করে থাকে। মিতুল আকাশের দিকে রেগে তাকিয়ে জিজ্ঞেস করে, এ কি বলছো জিমি? ও ও তোমাকে এনেছে কেন? হ্যাঁ মিতুল, আমি ওকে ডেকেছি তোমার জন্য। আমার জন্য? তুমি পাগল হয়ে গেছো? কেন ডেকেছো ওকে? তুমি ওকে এত ভালোবাসো, এত চাও, তাই ভাবলাম হয়তো ওর সাথে দেখা হলে তুমি খুশি হবে। মিতুল প্রথমে হতবাক হয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে। তারপর তার মুখে একটা বিশাল হাসি ফুটে ওঠে। জিমিকে কাছে পেতে তার চোখ দুটো যেন ঝলমল করে ওঠে। সে মুহূর্তেই ভুলে যায় আকাশের প্রতি তার সমস্ত বিরক্তি। সে আকাশের দিকে একটা অবকার দৃষ্টি ফেলে জিমির হাত ধরে, জিমি, সত্যি তুমি এসেছো? আমি বিশ্বাস করতে পারছি না। চলো আমরা এখান থেকে বের হই। এই বিরক্তিকর জায়গায় আর এক মুহূর্ত থাকতে চাই না। এখানে আমার দম বন্ধ হয়ে আসছে। আমি এতদিন শুধু তোমার অপেক্ষা করেছি জানো। জিমি মিতুলের হাত ধরে আকাশের দিকে তাকিয়ে ব্যাংকের হাসি হেসে বলে, চলো ডার্লিং,
আমরা তো অনেক দিন পর দেখা করছি, একটা লং ড্রাইভ দিলে কেমন হয়? দারুণ আইডিয়া, চলো এক্ষুনি চলো। মিতুল ব্যাগটা হাতে নিয়ে জিমির হাত ধরে দরজা দিয়ে বেরিয়ে যেতে উদ্যত হয়। আকাশ নির্বাক হয়ে তাদের দিকে তাকিয়ে থাকে। তার মুখটা ফ্যাকাশে হয়ে গেছে, তার চোখ ছলছল করছে। সে বুঝতে পারে মিতুল তাকে কতটা তুচ্ছ মনে করে। তার বুকে যেন হাজারটা কাঁটা বিঁধে যাচ্ছে। সে মিতুলকে থামাতে গিয়েও থামাতে পারে না। মিতুল, মিতুল এক মুহূর্তের জন্য থামে না। জিমির হাত ধরে সে বেরিয়ে যায়। দরজাটা সশব্দে বন্ধ হয়ে যায়। আকাশ একা দাঁড়িয়ে থাকে ঘরে, তার চোখে জল। তার সমস্ত কষ্ট যেন এক মুহূর্তে বাঁধ ভেঙে বেরিয়ে আসে। সে ভেঙে পড়ে, কান্না করতে থাকে। তার দুপাশে সাজানো ফুলগুলো যেন তার এই ব্যর্থ ভালোবাসাকে উপহাস করছে। মিতুল আর জিমি গাড়িতে বসে আছে। প্রথম দিকে মিতুল খুব খুশি ছিল, কিন্তু জিমির আচরণে ধীরে ধীরে পরিবর্তন আসছে। জিমি ফোনে তার বন্ধুদের সাথে কথা বলছে। এতদিন পর মিতুলকে পেয়ে যেন তার মিতুলকে নিয়ে ব্যস্ত থাকার কথা, সেখানে সে যেন মিতুলকে চোখে দেখতে পাচ্ছে না। মিতুল একটু বিরক্ত হচ্ছে। আরে, পেয়ে গেছি রে, সেই পুরনো মিতুল। আমার কথায় এখনো পাগল। কি ভাবলি আমি ওকে ভুলে গেছি নাকি? আমি তো ওকে দিয়ে যা খুশি করতে পারি। মিতুল একটু অবাক হয়ে জিমির দিকে তাকায়। তার হাসি মিলিয়ে যায়। জিমির কথায় যেন সে অন্যরকম সুর। এসব কি বলছে জিমি ওকে নিয়ে? জিমি, তুমি কি বলছো? জিমি ফোনে কথা বলতে বলতে মিতুলকে হাত দিয়ে সরিয়ে দেয়। আরে বাবা, দাঁড়াও তো, কথা শেষ হয়নি এখনো। শোন, তোরা চলে আয়, নাইট ক্লাবে যাব। আমি মিতুলকে নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, আমার বউয়ের মতো দেখতে, তাই বলে কি? হা হা হা। মিতুল স্তম্ভিত হয়ে জিমির দিকে তাকিয়ে থাকে। তার মনটা খারাপ হয়ে যায়। জিমি তাকে তার বন্ধুদের কাছে ব্যবহার করছে তার বইয়ের মতো দেখতে, মানে কি? জিমি, তুমি এমন করছো কেন? এসব কি বলছো? আমার অপমান হচ্ছে। ধুর, কি বলছো? বন্ধুদের সাথে একটু মজা করছি, তুমি তো বোরিং হয়ে গেছো। আমি বোরিং? আমি তো ভেবেছিলাম তুমি আমাকে ভালোবাসো। ভালোবাসা? হা হা হা। ভালোবাসার জন্যই তো তোমার মতো একটা ধনী বাড়ির মেয়েকে ধরে রেখেছিলাম। তা না হলে কি এত বছর তোমার পিছনে পড়ে থাকতাম নাকি? এখন তো তুমি বিবাহিত, তোমার বাবার টাকা তো আর আমার কাছে আসবে না। এখন তুমি আমার জন্য কি করবে? মিতুলের বুকের ভেতরটা ধক করে ওঠে। জিমির এই কথাগুলো তাকে গভীরভাবে আঘাত করে। সে বুঝতে পারে জিমি তাকে ভালোবাসেনি, শুধু ব্যবহার করেছে। কিন্তু সে তার জন্য সব ছেড়ে এসেছে, তাই এত সহজে সে হার মানবে না। সে শেষটা দেখতে চায়। ওরা ততক্ষণে নাইট ক্লাবে পৌঁছে গেছে। আলো আধারিতে ভরা জায়গা। জিমি তার বন্ধুদের সাথে নেশা করছে, হাসাহাসি করছে। মিতুল একা একা কোণে বসে আছে, তার চোখে জল। জিমি তাকে সম্পূর্ণ অবহেলা করছে। তার বন্ধুরা মিতুলকে নিয়ে ফিসফিস করছে, হাসাহাসি করছে। মিতুল তাদের হাসি শুনে আরও বেশি অপমানিত বোধ করে। কি রে জিমি, এ তোর কে রে? তোর কি বিয়ে হয়ে গেছে নাকি? আরে না রে, এটা তো সেই মিতুল, আমার পুরনো পুতুল, এখনো আমার কথাই নাচে। মিতুল জিমির কথা শুনে কেঁপে ওঠে। পুরনো পুতুল, এই কথাটা তার কানে তীরের ফলার মতো বিঁধে যায়। সে বুঝতে পারে জিমি তাকে নিয়ে খেলছে। মিতুল যেমন ডাকে তেমন অসহায় বোধ করে। জিমি, চলো এখান থেকে, আমার ভালো লাগছে না। ধুর, কি বলছো? সবে তো মজা শুরু হলো, তুমি এত বোরিং কেন? তুমি যাবে না? তুমি এখানেই থাকবে? জিমি মিতুলের হাত ধরে টান মারে। মিতুল তার হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে। জিমি প্লিজ, আমার ভালো লাগছে না, আমি বাড়ি যেতে চাই। বাড়ি? কার বাড়ি? তোমার স্বামীর কাছে? হা হা হা, সে তো একটা বোকা, তার কাছে কেন যাবে? তুমি এখানেই থাকবে, আমার কথা শুনবে। মিতুল বুঝতে পারে জিমি তাকে ধরে রেখেছে। সে হাত ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু জিমি তাকে আরও শক্ত করে ধরে রাখে। তার চোখে জিমিকে নিয়ে এতদিন যে ভুল ধারণা ছিল তা ভেঙে চুরমার হয়ে যায়। জিমি কড়া করে বলে, জিমি বেরোনোর আগে সে যাতে না বেরোয়। মিতুল ভয়ে ভয়ে বসে থাকে। কিছুক্ষণ পর নাইট ক্লাব বন্ধ হয়ে যায়। মিতুল এতক্ষণ ভেতরে বেশ ভয়ে ভয়ে কাটাচ্ছিল। তারপর ওরা রওনা হয়। নাইট ক্লাব থেকে ফেরার পথে জিমি মিতুলকে টেনে নিয়ে যাচ্ছে। মিতুল কাঁদতে কাঁদতে হাঁটছে। জিমি নেশাগ্রস্ত অবস্থায় টলছে। হঠাৎ মিতুলের শরীর খারাপ লাগে। হঠাৎ করে এমন পরিবেশ, ড্রিঙ্কসের গন্ধ, মানুষের অদ্ভুত আচরণ, সব মিলে সে আর সহ্য করতে পারে না। সে জিমের গায়ে বমি করে দেয়।
জিমির পোশাক নোংরা হয়ে যায়। জিমি একদম রেগে বুম হয়ে যায়। ইস, এ কি করলে মিতুল? জিমি রাগে মিতুলের দিকে ফিরে নেশাগ্রস্ত চোখে তাকাই। মিতুল কাঁপতে থাকে। কাপড়ের আঁচল দিয়ে জামাটা মুছে দিতে দিতে বলে, আমার শরীরটা খারাপ হয়ে গেছিল ওই পরিবেশে, তাই তুমি তুমি দাঁড়াও, ঠিক করে দিচ্ছি। চুপ করো, আমার শরীর খারাপ হচ্ছে এখন তোমার কারণে। আর তুমি চিৎকার করছো, তোমার জন্য এসব হচ্ছে। তুমি একটা অলক্ষী। ভেবেছিলাম মজা করব তোমাকে নিয়ে, সেটা তো পারলামই না। মুডটাই খারাপ করে দিল। জিমি হঠাৎ করে মিতুলের গালে সজোরে চড় মারে। মিতুল টলে ওঠে। তার চোখ দিয়ে তত্তর করে জল গড়িয়ে পড়ে। বের হয়ে যাও এখান থেকে, আমি তোমাকে আর দেখতে চাই না। তুমি আমার সব সুখ নষ্ট করছো। তোমার মতো বিবাহিত মেয়েকে দিয়ে আমি কি করব? যা বুঝলাম তোমার কাছ থেকে, টাকা শরীর কোনোটাই পাবো না আমি। তোমাকে রেখেও লাভ নাই। ভাগো, স্টুপিড কোথাকার। তার গালটা লাল হয়ে যায়। মিতুল অবাক হয়ে জিমির দিকে তাকিয়ে থাকে। এই কি সেই জিমি যাকে সে এত ভালোবেসেছে, যে তার জন্য অপেক্ষা করেছে বলে দাবি করেছিল? অথচ এই জিমির জন্য সে আকাশকে কত অবহেলা করেছিল তার মনে পড়ে সেই দিনটার কথা। বাসরাতের প্রথম কদিন মিতুল তখনও আকাশকে মেনে নেয়নি। একদিন সে প্রচণ্ড অসুস্থ হয় আর বমি করে। তখন তার পাশে ছিল আকাশ। সে ঘৃণা ভরে আকাশের গায়ে বমি করে দেয়। সেদিন উল্টো আকাশ তাকে সামলিয়েছে। ইস, তোমার গায়ে বমি হয়ে গেল, নোংরা। সেদিন আকাশ শান্ত গলায় মিতুলকে আগলে ধরে বলেছিল, কিছু হয়নি মিতুল, তুমি ঠিক আছো? উঠে বসো। আকাশ সেদিন মিতুলকে গালাগাল করেনি, বরং সে নিজেই যত্ন করে মিতুলের মুখ মুছে দিয়েছিল। তাকে পরিষ্কার করে দিয়েছিল। তার জন্য পোশাক নোংরা হলেও সে একটি অভিযোগও করেনি। সে মিতুলকে যত্ন করে বিছানায় শুয়ে দিয়েছিল এবং সারা রাত তার পাশে বসে সেবা করেছিল। তার কপালে হাত বুলিয়ে জ্বর দেখছিল, ঠান্ডা জল এনে দিচ্ছিল। তার চোখে ছিল উদ্বেগ আর ভালোবাসা। আর আজ মিতুল বর্তমানে রাস্তায় দাঁড়িয়ে আছে। তার গালে জিমি জ্বরের দাগ, গায়ে বমির গন্ধ। তার চোখ দিয়ে অনবরত জল পড়ছে। সে বুঝতে পারে জিমি কখনোই তাকে ভালোবাসেনি। জিমি তাকে শুধু ব্যবহার করেছে, অপমান করেছে। আর আকাশ, যাকে সে এত ঘৃণা করেছে, সেই আকাশ তাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছে। বরং সে তাকে কখনো অপমান করেনি, বরং আগলে রেখেছে। আকাশই আমাকে ভালোবেসেছে, জিমি নয়। মিতুলের ভুল ভাঙতে শুরু করে। তার মনটা আকাশের জন্য ছটফট করতে থাকে। সে আর এক মুহূর্ত জিমির সাথে থাকতে চায় না। সে ঘুরে দাঁড়ায়। জিমি তখনও নেশাগ্রস্ত হয়ে অস্পষ্টভাবে বিড়বিড় করছে। মিতুল এক মুহূর্ত সময় নষ্ট না করে জিমিকে সেখানে ফেলে রেখে দৌড়ে আকাশের বাড়ির দিকে ফিরে যায়। তার চোখে এখন শুধু আকাশের মুখ। সে শুধু চাইছে তার কাছে ফিরে যেতে, ক্ষমা চাইতে আর তার ভালোবাসা স্বীকার করতে। তার জীবনে সব ভুল সে বুঝতে পেরেছে। গভীর রাত, নির্জন রাস্তায় মিতুল একা দাঁড়িয়ে আছে। দৌড়াতে গিয়ে থেমে যায়। কোন মুখে আকাশের কাছে যাবে সে? তার পোশাকে বমির দাগ, গালে জিমির জ্বরের জ্বালা। চারপাশে নীরবতা যেন তার মনে হাহাকারকে আরও বাড়িয়ে দিচ্ছে। জিমির নিষ্ঠুর কথাগুলো তার কানে বাজছে, আর আকাশের নিঃস্বার্থ ভালোবাসার স্মৃতিগুলো চোখের সামনে ভেসে উঠছে। তার চোখ দিয়ে অবিরাম জল গড়িয়ে পড়ছে। জিমি আমাকে ভালোবাসেনি, কখনো ভালোবাসেনি। সে শুধু আমাকে ব্যবহার করেছে, পুতুল বলেছে। ছি। মিতুলের মনে পড়ে জিমি কিভাবে তাকে বন্ধুদের সামনে নিয়ে গিয়ে উপহাস করেছে, নেশাগ্রস্ত হয়ে তার গায়ে বমি করেছে, আর তারপর বিনা দ্বিধায় চর মেরেছে। এই প্রতিটি আঘাত যেন তার চোখের সামনে থেকে একটি পর্দা সরিয়ে দিচ্ছে, যা এতদিন জিমির প্রতি তার অন্ধ ভালোবাসার কারণে ঢাকা ছিল। আর আকাশ, আমি তাকে কত অপমান করেছি, কত খারাপ কথা বলেছি। তার মায়ের সামনে তাকে ছোট করেছি। সে তো আমাকে ভালোবাসতো। মিতুলের মনে পড়ে বাসর রাতে যখন সে আকাশের মায়ের দেওয়া বরণের সামগ্রী লাথি মেরে ফেলে দিয়েছিল। তখন আকাশের মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গিয়েছিল। মিতুল তাকে জুনিয়র পুচকে বলে অপমান করেছিল, সিগারেট ধরিয়েছিল তার সামনে। আর আকাশ, সে তবুও কোনো প্রতিবাদ করেনি, বরং তাকে বোঝার চেষ্টা করেছে, আগলে রেখেছে। স্মৃতিতে ভেসে ওঠে সেই অসুস্থ রাতের কথা। মিতুল যখন বমি করে দিয়েছিল, নিজের শরীর নোংরা করে ফেলেছিল, তখন জিমি নয় আকাশই তার পাশে ছিল।
মিতুল নিজেই নিজের মনে অতীতের দৃশ্যগুলো কল্পনা করে আর আগের মতো করে বলে। ইস, তোমার গায়ে বমি হয়ে গেল, নোংরা। মিতুল চোখ বন্ধ করে, তার মনে পড়ে আকাশের কণ্ঠস্বর। কিছু হয়নি মিতুল, তুমি ঠিক আছো? উঠে বসো। মিতুলের চোখে জল আরও বাড়ে। সে স্পষ্ট দেখতে পাচ্ছে আকাশের উদ্বিগ্ন মুখটা, তার যত্নশীল হাত। মিতুল নিজের গালে হাত বুলিয়ে কাঁদতে থাকে, যেখানে জিমি চর মেরেছিল। জিমি আমাকে চর মেরেছিল, আর আকাশ, সে তো আমার মাথায় হাত বুলিয়ে দিয়েছিল। সে রাত জেগে আমার সেবা করেছিল, আমার গালে চুমু খেয়েছিল। স্মৃতিতে আসে সেই মুহূর্ত যখন আকাশ তার পছন্দের খাবার রান্না করে এনেছিল, তার প্রিয় গান বাজিয়েছিল। মিতুল তখন পাত্তা না দিল, আজ তার কাছে সেসব অমূল্য হয়ে ধরা দিচ্ছে। আমি কি বোকা ছিলাম, কত বড় ভুল করেছি। আসল ভালোবাসা চিনতে পারিনি। আমি এমন একটা মানুষকে দূরে ঠেলে দিয়েছি যে আমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছে। তার অন্তরাত্মা চিৎকার করে বলছে তাকে আকাশের কাছে ফিরে যেতে হবে এই মুহূর্তে। জিমিকে তার আর এক মুহূর্ত সহ্য হচ্ছে না। তার শরীর কাঁপছে, কিন্তু মনটা অস্থির। না, আর এক মুহূর্তও না। আমি আকাশের কাছে ফিরে যাব, এক্ষুনি যাব। আকাশের কাছে ক্ষমা চেয়ে নেব। আমি জানি আকাশ নিশ্চয়ই আমাকে ক্ষমা করে দিবে, ভালোবেসে বুকে টেনে নিবে। মিতুল এক মুহূর্ত দেরি না করে তার জরাজীর্ণ পোশাক আর ক্লান্ত শরীর নিয়ে দৌড়ানো শুরু করে। নির্জন রাস্তা দিয়ে সে পাগলের মতো ছুটতে থাকে আকাশের বাড়ির দিকে। তার মাথায় এখন শুধু একটাই চিন্তা, আকাশের কাছে পৌঁছে না। মিতুল ছুটছে, তার জুতায় কাদা লেগে গেছে, চুলগুলো এলোমেলো। সে থামছে না। পথে মধ্যে তার মনে আবার ভেসে ওঠে অতীতের দৃশ্যগুলো। মিতুল দৌড়াতে দৌড়াতে নিজের মনে বলছে, তার আমি ওকে কত ছোট করেছি। জুনিয়র ছেলে, পুচকে, বাচ্চাদের খেলনা নিয়ে ব্যবসা করে। মনে পড়ে যখন সে আকাশের বন্ধুদের সামনে তাকে নিয়ে ঠাট্টা করেছিল, তখন আকাশের মুখটা কেমন হয়েছিল। তার মনে পড়ে আজ সে বলেছিল, আমার জীবনে তোমার মতো পুচকের কোনো জায়গা নেই। এই প্রতিটি কথা যেন বিষের মতো তাকে দংশন করেছে। আমি ওকে কতটা কষ্ট দিয়েছি। ও আমাকে এতটা ভালোবাসতো, আর আমি ওকে শুধু অপমান করেছি। ও আমাকে চা বানিয়ে দিয়েছে, আমার প্রিয় গান বাজিয়েছে, আর আমি ওকে কি দিয়েছি? শুধুই অবজ্ঞা আর ঘৃণা। তার চোখের সামনে ভেসে ওঠে আকাশের সেই শান্ত নীরব মুখটা, যে কিনা তার সব অপমান মুখ বুজে সহ্য করেছে। মিতুলের মনে এক তীব্র অনুশোচনা। সে নিজেকে ভীষণ অপরাধী মনে করে। আমি একটা খারাপ মানুষ। আমি ওকে বিশ্বাস করিনি। ওর নিঃস্বার্থ ভালোবাসা আমি দেখতে পাইনি। আমি ওকে বোঝাতে পারিনি যে আমি ওর নই। আমি জিমির ছিলাম, কিন্তু জিমি আমাকে ভালোবাসেনি। পথের প্রতিটি পদক্ষেপ যেন মিতুলকে তার ভুলের দিকে ঠেলে দিচ্ছে। তার পা ব্যথা করছে, শরীর ক্লান্ত, কিন্তু সে থামছে না। তার মনে এখন শুধু একটি প্রার্থনা, আকাশ যেন তাকে ক্ষমা করে দেয়। আকাশ যেন তার জন্য অপেক্ষা করে। মিতুল আকাশের বাড়ি কাছাকাছি এসে জোরে শ্বাস নিতে নিতে বলে, আকাশ, তুমি কি এখনো জেগে আছো? তুমি কি আমার জন্য অপেক্ষা করছো? প্লিজ, তুমি জেগে থাকো। তার চোখ দিয়ে নতুন করে জল গড়িয়ে পড়ে। এই জল অনুশোচনার, ভালোবাসার। সে বুঝতে পারে তার জীবনে একমাত্র আশ্রয় এখন আকাশ। আকাশের কাছ থেকে তার ক্ষমা চাইতে হবে। আকাশের বাড়িতে এখন গভীর রাত। বাড়ির সব আলো নিভে গেছে, শুধু আকাশের ঘরে একটা আবছা আলো জ্বলছে। আকাশ খাটে একা বসে আছে, তার মাথা নিচু। তার সামনে মেঝেতে ছড়ানো কিছু ছবি, মিতুলের ছোটবেলার ছবি, তার আঁকা কিছু স্কেচ, মিতুলের ইউনিভার্সিটিতে বন্ধুদের সাথে তোলা ছবি। আকাশ সেগুলো দেখছে। এগুলো মিতুলের ব্যাগে ছিল। মিতুল যাওয়ার পর সেগুলো খুলে বসেছে সে। তার চোখ ফোলা লাল। সে হয়তো কিছুক্ষণ আগেই কেঁদেছে। মিতুল, তুমি কোথায়? কি করছো এখন? আকাশ একটি ছবি হাতে নেয়। সেটি তাদের বিয়ের রাতের একটি ছবি, যেখানে মিতুল বিরক্ত মুখে বসে আছে, আর আকাশ তার দিকে তাকিয়ে হাসছে। এই হাসতে ছিল অনেক স্বপ্ন, অনেক আশা। আজ সেই স্বপ্নগুলো ভেঙে চুরমার। আমি জানি তুমি আমাকে ভালোবাসো না, কিন্তু আমি তো তোমাকে ভালোবেসে ফেলেছি মিতুল। আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। কেন তুমি এমন করলে? তখন মনে পড়ে মিতুলের সেই হাসি মুখটা যখন জিমি এসেছিল। সেই মুহূর্তটা আকাশের বুকে শিল বিঁধেছিল। আমি ভুল করেছি ওকে ডেকে এনে। আমি ভেবেছিলাম তুমি খুশি হবে, কিন্তু তুমি তো চলে গেলে আমাকে একা ফেলে। সেই মুহূর্তটা আকাশের বুকে শেল বেঁধেছিল। আকাশ উঠে দাঁড়ায়। সে ঘরের এক কোণে রাখা মিতুলের প্রিয় বইগুলো দেখে। সে একবার হাত দিয়ে বইগুলো ছুঁয়ে দেখে। তোমার পছন্দের বই, তোমার পছন্দের গান, আমি তো সব চেষ্টা করেছিলাম মিতুল। কেন তুমি বুঝলে না?
আকাশ জানাল দিয়ে বাইরে যায়। বাইরে গভীর অন্ধকার, সে তাকিয়ে থাকে, যেন মিতুলের খুঁজে পাওয়ার চেষ্টা করছে। তার মানে এক গভীর শূন্যতা। সে ক্লান্ত, ভেঙে পড়া, কিন্তু তার মনে কোথাও একটা ক্ষীণ আশা, মিতুল হয়তো ফিরে আসবে। সে নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। ও ফিরে আসবে না, ও তো জিমিকে ভালোবাসে। আমার মতো এক পুচকে ছেলেকে ও কেন ভালোবাসবে? তবুও আকাশের মন মানতে চাইছে না। সে জানে না কেন। আকাশ তার মন বলছে, কিন্তু তার মন বলছে মিতুল ফিরে আসবে। এই গভীর রাত, ভেঙে পড়া মন নিয়ে আকাশ মিতুলের জন্য অপেক্ষা করছিল। তার আশা হয়তো একেবারেও শেষ হয়ে যায়নি। সে কেবল চায় মিতুল সুস্থ থাকুক, ভালো থাকুক, সে যেখানেই থাকুক না কেন। এই অপেক্ষার প্রহর যেন তার জীবনে এক অনন্ত যন্ত্রণা বয়ে আনছে। হঠাৎ করে বাইরে থেকে দরজায় সজোরে আঘাত করার শব্দ হয়, ধূপ ধূপ। আকাশের মন কেঁপে ওঠে। এই গভীর রাতে কে আসতে পারে? সে অবাক হয়ে দরজার দিকে তাকায়। তার মনে একটা ক্ষীণ আশা, যা সে এতক্ষণ লুকিয়ে রেখেছিল, জেগে ওঠে। কে? সে দ্রুত পায়ে দরজার দিকে যায়। তার বুকের ভেতরটা ধুকধুক করছে। কে হতে পারে এই গভীর রাতে? তার মনে হাজার প্রশ্ন। আকাশ দরজা খোলে। দরজায় দাঁড়িয়ে আছে মিতুল। তার পোশাক এলোমেলো, চুলগুলো কাদা মাখা, গালে স্পষ্ট জ্বরের দাগ, চোখ ফোলা আর লাল। তার চোখে তখনও জল, সে হাঁপাচ্ছে। শরীর ক্লান্ত, কিন্তু তার চোখে এখন আর বিরক্তি নেই, আছে গভীর অনুশোচনা আর একরাশ ভালোবাসা। মিতুল কষ্টে হাঁপাতে হাঁপাতে চোখের জল মুছতে মুছতে বলল, আকাশ। আকাশ হতবাক হয়ে যায়। সে মিতুলকে এমন অবস্থায় দেখে বাকরুদ্ধ হয়ে যায়। তার মনে যে প্রশ্নগুলো ছিল, সেগুলোর জবাব যেন সে মিতুলের চোখের দিকে তাকিয়েই পেয়ে যায়। মিতুল তাকে খুঁজতে এসেছে এই গভীর রাতে, এই বিধ্বস্ত অবস্থায়। মিতুল, তুমি? মিতুল আর কিছু বলতে পারে না। সে আকাশের দিকে এক পা এগিয়ে আসে, হাত বাড়ায়। তার চোখে তখন শুধু একটি আকুতি, ক্ষমার আশ্রয়। আকাশও তার দিকে হাত বাড়ায়। এই পুনর্মিলনের মুহূর্তে যেন সব দূরত্ব, সব ভুল বোঝাবুঝি ঘুচিয়ে দেয়। মিতুল কষ্টে হাঁপাতে হাঁপাতে চোখের জল মুছতে মুছতে বলল, আকাশ, আমি এসেছি। আকাশ এক পা পিছিয়ে যায়। তার মনে তখনও বিশ্বাস করতে পারছে না। কিছুক্ষণ আগে সে যেখানে মিতুলের ফিরে আসার সব আশা ছেড়ে দিয়েছিল, এখন তাকে এভাবে সামনে দেখে সে কিংকর্তব্য বিমূঢ়। সে ভাবছে সে হয়তো কল্পনা করছে। তুমি নিশ্চয়ই আমার কল্পনা, তাই না? তুমি চলে গিয়ে ও আমাকে শান্তি দিবে না, আবার কল্পনা হয়ে জ্বালাতে এসেছো। যাও যাও, চলে যাও। না মিতুল, আমি সত্যিই তোমার মিতুল। চেয়ে দেখো, আমি তোমার মিতুল। ছুঁয়ে দেখো একবার। আকাশ কাঁপা কাঁপা হাতে মিতুলকে ছুঁয়ে দেখে। সে চমকে ওঠে। সত্যি সত্যি মিতুল। কিন্তু মিতুল ফিরে এসেছে, আর এমন বিধ্বস্ত অবস্থায়। সে কিছুই বুঝতে পারছে না, অবাক হয়ে জানতে চায়, কি হয়েছে তোমার? এমন অবস্থা কেন? জিমি, সে কোথায়? জিমি নেই। সে আমাকে ভালোবাসেনি আকাশ। সে আমাকে ব্যবহার করেছে, অপমান করেছে, চড় মেরেছে। ওর গায়ে একটু বমি করেছি বলে। দেখো, আর তুমি তো উল্টো আমাকে। মিতুল কথাগুলো বলতে বলতে বাচ্চাদের মতো ফুপিয়ে ফুপিয়ে কান্নায় ভেঙে পড়ে। পুরো কথা বলতেও পারে না, সে কাঁদছিল। তার শরীরটা আরও বেশি কাঁপতে থাকে। আকাশ এক মুহূর্ত দেরি করে না। সে দ্রুত মিতুলের দিকে এগিয়ে যায়, তাকে ধরে নেয়। মিতুল তার কাঁধে মুখ রেখে হাউমাউ করে কেঁদে ওঠে। আকাশ মিতুলকে চাপটে ধরে কোমল গলায় মাথায় হাত বুলায়। সে নিজেকে এখনও বিশ্বাস করতে পারে না। এ যদি সত্যি হয়, তবে তার চেয়ে সুখী মানুষ আর দ্বিতীয়টা হবে না। শান্ত হও মিতুল, শান্ত হও, আমি আছি। আমি তোমাকে কত কষ্ট দিয়েছি আকাশ, কত খারাপ কথা বলেছি। আমি যে কত বোকা ছিলাম। আমি তোমার ভালোবাসা দেখতে পাইনি। আমাকে ক্ষমা করে দাও আকাশ। শান্ত হও, কোনো কথা বলতে হবে না। আমি জানি, আমি সব জানি। মিতুল আকাশের কাঁধ থেকে মুখ তুলে চোখে জল ভরা নিয়ে আকাশের দিকে তাকায়। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে ভালোবাসি আকাশ। আমি তোমার কাছেই ফিরে এসেছি। আমাকে আর একা ফেলে দিও না প্লিজ। আকাশের চোখেও জল ভরে ওঠে। মিতুলের মুখে প্রথমবার ভালোবাসি কথাটা শুনে তার সমস্ত কষ্ট, অভিমান যেন এক নিমেষেই ধুয়ে মুছে যায়। তার চোখ খুশিতে ছলছল করে ওঠে। চিৎকার করে পৃথিবীকে তার আনন্দ জানাতে ইচ্ছে হয়। সে পেয়েছে, তার মিতুলকে পেয়েছে, এতদিনে পেয়েছে। সে তার কিছু বলতে পারে না, শুধু মিতুলকে আরও শক্ত করে বুকে জড়িয়ে ধরে। এই আলিঙ্গন ছিল দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি,
অপমান আর তিক্ততার পর ভালোবাসার এক নতুন শুরু। তাদের পুনর্মিলনের এই মুহূর্তটি ছিল নীরব কিন্তু আবেগে ভরপুর। আকাশ আস্তে করে মিতুলের কপালে চুমু খেয়ে বলে, তোমাকে কোথাও ফেলে দেব না মিতুল, তুমি আমার কাছেই থাকবে সব সময়, আমার হৃদয়ের রানী হয়ে, আমার জীবনের আয়না হয়ে। এত ভালোবাসবো যে সব কষ্ট ভুলে যাবে তুমি। কিছুক্ষণ পর মিতুল কিছুটা শান্ত হয়। আকাশ তাকে সাবধানে ঘরে নিয়ে আসে। মিতুলের পোশাক নোংরা, সারা শরীর ব্যথা। তুমি এখানে বসো, আমি তোমার জন্য গরম জল আনছি, স্নান করে নাও। তোমার শরীর খারাপ লাগছে নিশ্চয়ই। মিতুল আকাশের হাত ধরে কাঁপতে কাঁপতে ভয় দৃষ্টিতে বলে, না আকাশ, তুমি তুমি কোথাও যাবে না, আমার ভয় করছে। আমি কোথাও যাচ্ছি না, আমি তোমার পাশেই আছি। তুমি স্নান করে ফ্রেশ হয়ে নাও, আমি এখানে তোমার জন্য অপেক্ষা করব। আমি তোমার পোশাকও বের করে রাখছি। আকাশ মিতুলকে বিছানায় বসিয়ে দেয়। আলমারি থেকে মিতুলের পরিষ্কার পোশাক বের করে রাখে, তারপর গরম জল এনে দেয়। মিতুল বাথরুমে চলে যায়। আকাশ বসে থাকে, তার চোখে তখনও অবিশ্বাস আর আনন্দ মিশে আছে। কিছুক্ষণ পর মিতুল স্নান সেরে আসে। সে পরিষ্কার পোশাক পরেছে, চুল আসতেছে, তার মুখটা অনেকটাই শান্ত দেখাচ্ছে। মিতুল আকাশের দিকে তাকিয়ে লাজুক হেসে বলে, তোমার হাতে বানানো চা খেতে ইচ্ছে করছে। মিতুল স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে। এটা দেখে আকাশ মুহূর্তে উৎফুল্ল হয়ে লাফিয়ে উঠে বলে, এখনই আনছি, তুমি এখানে বসো। আকাশ দ্রুত রান্নাঘরে যায়। সে মন দিয়ে চা বানায়, সাথে কিছু বিস্কিটও নিয়ে আসে। ট্রেতে সাজিয়ে মিতুলের কাছে আসে। আকাশ ট্রে এগিয়ে দিয়ে বলে, নাও। মিতুল চায়ের চুমুক দিয়ে হেসে বলে, বাহ, একদম পারফেক্ট। তুমি সব কিছুতেই পারফেক্ট আকাশ। আর আমি আমি শুধু ভুল করেছি। অতীত ভুলে যাও মিতুল, নতুন করে শুরু করা যাক। হ্যাঁ, কি বলো? আমরা এবার সব ভুলে নতুন করে শুরু করি, কেমন? মিতুল আকাশের দিকে তাকিয়ে তার চোখে ভালোবাসা দেখতে পায়। এই ভালোবাসায় যে তাকে বাঁচতে শিখিয়েছে। সে আস্তে করে মাথা নেড়ে বলে, হ্যাঁ আকাশ, নতুন করে তুমি আমাকে মেনে নেবে তো? আমি তো তোমাকে কত কষ্ট দিয়েছি। তুমি আমার স্ত্রী মিতুল, তুমি ছিলে, আছো আর থাকবে। আমি তোমাকে কোনো দিনও ছেড়ে দেব না। মিতুল আকাশের দিকে ঝুঁকে আসে, তার কাঁধে মাথা রাখে। আকাশ আলতো করে মিতুলের মাথায় হাত বুলিয়ে দেয়। গভীর রাত। আকাশের ঘরে নেমে এসেছে এক পবিত্র নীরবতা। জানালার বাইরে থেকে চাঁদের নরম আলো এসে আলতো করে ছুঁয়ে দিচ্ছে তাদের শয্যা। মিতুল তার সমস্ত অভিমান আর দূরত্ব ঘুচিয়ে আকাশের পাশে শুয়ে পড়ে। তার মাথা আকাশের কাঁধে আশ্রয় নিয়েছে, যেন দীর্ঘ পথ হাঁটার পর এক ক্লান্ত পথিক তার গন্তব্যে পৌঁছেছে। আকাশ পরম মমতায় মিতুলের চুলে বিলি কেটে দিচ্ছে, তার হাত আলতো করে মিতুলের পিঠে বুলিয়ে দিচ্ছে। তাদের নিঃশ্বাসের উষ্ণতা এক হয়ে মিশে যাচ্ছে রাতের নিস্তব্ধতায়। মিতুলের শরীর জুড়ে তখন এক নতুন শিহরণ। জিমের তিক্ত স্মৃতি, তার অমানসিক ব্যবহার সব যেন আকাশের স্নিগ্ধ স্পর্শে ধুয়ে যাচ্ছে। সে চোখ বুজে অনুভব করছে আকাশের হাতের ছোঁয়া, তার শরীরের উষ্ণতা। এই স্পর্শে কোনো জোর নেই, কোনো তাচ্ছিল্য নেই, আছে শুধু অকৃত্রিম ভালোবাসা আর নির্ভরতা। মিতুল আলতো করে আকাশের আরও কাছে সরে আসে, যেন তার প্রতিটি লোমকূপ আকাশের উষ্ণতা আর সুরক্ষায় ডুবে যেতে চাইছে। আকাশ মিতুলের কপাল থেকে সরে যাওয়া চুলগুলো ঠিক করে দেয়, তারপর তার গাল ছুঁয়ে দেয়, যেখানে এখনও জিমির চরের লালচে দাগ লেগে আছে। মিতুল আলতো করে আকাশের হাত ধরে, যেন সেই আঘাতের সব বেদনায় তার ভালোবাসার স্পর্শে মুছে যাচ্ছে। সে চোখ খোলে, তার দৃষ্টি আকাশের চোখে গিয়ে মিশে। সেই দৃষ্টিতে ছিল নীরবতা, কৃতজ্ঞতা, আকুল প্রার্থনা আর গভীরতম প্রেম। আকাশের চোখেও ছিল মিতুলের প্রতি অপার ভালোবাসা। কোনো প্রশ্ন বা অভিযোগ নেই, শুধু গ্রহণ করা নিবিড় আকাঙ্ক্ষা। ধীরে ধীরে আকাশ মিতুলের কপালে আলতো করে ঠোঁট ছোঁয়। সেই চুমুতে ছিল ক্ষমা, সুরক্ষা আর ভালোবাসার অঙ্গীকার। মিতুল চোখ বুজে সেই স্পর্শ অনুভব করে। তার ঠোঁটে এক মৃদু হাসি ফুটে ওঠে। সে আকাশের দিকে আরও কিছুটা ঝুঁকে আসে, তার ভেতরের সমস্ত ভালোবাসা উজাড় করে আকাশের ঠোঁটে নিজের ঠোঁট রাখে। এই প্রথম তাদের এমন গভীর আবেগময় সম্পর্ক হতে যাচ্ছে। এটি ছিল দীর্ঘ ভুল বোঝাবুঝি, দূরত্ব আর যন্ত্রণার পর দুটি আত্মার নীরব মিলন। একে অপরের ঠোঁট দুটি আলতো করে নিজেদের দখলে নিয়ে নেয়।
চুমু দিতে থাকে। সেই চুমু গভীর থেকে গভীরতর হয়। প্রতিটি স্পর্শে মিশে যায় তাদের আকাঙ্ক্ষা, তাদের নিঃশ্বাস ঘন হয়ে আসে। সময়ের প্রবাহ যেন থেমে যায়। এই মুহূর্তে শুধু তারা দুজন, তাদের এক হয়ে যাওয়া ভালোবাসা। আকাশ মিতুলকে আরও শক্ত করে বুকে জড়িয়ে ধরে। তাদের শরীর মিশে যায় এক নতুন উষ্ণতায়, নতুন এক বন্ধনে। মিতুল তার জুনিয়র স্বামীর বুকে মাথা রেখে পরম শান্তি খুঁজে পায়, যেন সেই বুকই তার একমাত্র নিরাপদ আশ্রয়। আকাশ তার পিঠে হাত বুলিয়ে দেয়, আলতো করে তার চুলগুলো কানে গুজে দেয়। আকাশ আলতো করে মিতুলের মাথায় হাত বুলিয়ে দেয়। রাত গভীর। আকাশের ঘরে নেমে এসেছে এক পবিত্র নীরবতা। জানালার বাইরে থেকে চাঁদের নরম আলো এসে আলতো করে ছুঁয়ে দিচ্ছে তাদের শয্যা। মিতুল তার সমস্ত অভিমান আর দূরত্ব ঘুচিয়ে আকাশের পাশে শুয়ে আছে। তার মাথা আকাশের কাঁধে আশ্রয় নিয়েছে, যেন দীর্ঘ পথ হাঁটার পর এক ক্লান্ত পথিক তার গন্তব্যে পৌঁছেছে। আকাশ পরম মমতায় মিতুলের চুলে বিলি কেটে দিচ্ছে, তার হাতে আলতো করে মিতুলের পিঠে বুলিয়ে দিচ্ছে। তাদের নিঃশ্বাসের উষ্ণতা এক হয়ে মিশে যাচ্ছে রাতের নিস্তব্ধতায়। মিতুলের শরীর জুড়ে এখন এক নতুন শিহরণ। জিমির তিক্ত স্মৃতি, তার অমানসিক ব্যবহার, সব যেন আকাশের স্নিগ্ধ স্পর্শে ধুয়ে যাচ্ছে। সে চোখ বুজে অনুভব করছে আকাশের হাতের ছোঁয়া, তার শরীরের উষ্ণতা। এই স্পর্শে কোনো জোর নেই, কোনো তাচ্ছিল্য নেই, আছে শুধু অকৃত্রিম ভালোবাসা আর নির্ভরতা। মিতুল আলতো করে আকাশের আরও কাছে সরে আসে, যেন তার প্রতিটি লোমকূপ আকাশের উষ্ণতা আর সুরক্ষায় ডুবে যেতে চাইছে। আকাশ মিতুলের কপাল থেকে সরে যাওয়া চুলগুলো ঠিক করে দেয়, তারপর তার গাল ছুঁয়ে দেয়, যেখানে এখনও জিমি চরের লালচে দাগ লেগে আছে। মিতুল আলতো করে আকাশের হাত ধরে সেই আঘাতের সব বেদনা তার ভালোবাসার স্পর্শে মুছে যাচ্ছে। সে চোখ খোলে, তার দৃষ্টি আকাশের চোখে গিয়ে মেশে। সেই দৃষ্টিতে ছিল নীরবতা, আকুল প্রার্থনা আর গভীরতম প্রেম। আকাশের চোখও ছিল মিতুলের প্রতি অপার ভালোবাসা। কোনো প্রশ্ন বা অভিযোগ নেই, শুধু গ্রহণ করা নিবিড় আকাঙ্ক্ষা। ধীরে ধীরে আকাশ মিতুলের কপালে আলতো করে ঠোঁট ছোঁয়ায়। সেই চুমুতে ছিল ক্ষমা, সুরক্ষা আর ভালোবাসার অঙ্গীকার। মিতুল চোখ বুজে সেই স্পর্শ অনুভব করে। তার ঠোঁটে এক মৃদু হাসি ফুটে ওঠে। সে আকাশের দিকে আরও কিছুটা ঝুঁকে আসে, তার ভেতরের সমস্ত ভালোবাসা উজাড় করে আকাশের ঠোঁটে নিজের ঠোঁট রাখে। এই প্রথম তাদের মধ্যে এমন গভীর আবেগময় সম্পর্ক হতে যাচ্ছে। এটি ছিল দীর্ঘ ভুল বোঝাবুঝি, দূরত্ব আর যন্ত্রণার পর দুটি আত্মার নীরব মিলন। একে অপরের ঠোঁট দুটি আলতো করে নিজেদের দখলে নিয়ে নেয়, চুমু দিতে থাকে। সেই চুমু গভীর থেকে গভীরতর হয়, প্রতিটি স্পর্শে মিশে যায় তাদের আকাঙ্ক্ষা। তাদের নিঃশ্বাস ঘন ঘন হয়ে আসে, সময়ের প্রভাব থেমে যায়। এই মুহূর্তে তারা শুধু দুজন, আর তাদের এক হয়ে যাওয়া ভালোবাসা। আকাশ মিতুলকে আরও শক্ত করে বুকে জড়িয়ে নেয়। তাদের শরীর মিশে যায় এক নতুন উষ্ণতায়, নতুন এক বন্ধনে। মিতুল তার জুনিয়র স্বামীর বুকে মাথা রেখে পরম শান্তি খুঁজে পায়, যেন সেই বুকই তার একমাত্র নিরাপদ আশ্রয়। আকাশ তার পিঠে হাত বুলিয়ে দেয় আলতো করে, তার চুলগুলো কানে গুজে দেয়। তাদের শরীরের প্রতিটি কোণ যেন একে অপরকে চিনছে, অনুভব করছে। এই রাতে তাদের মধ্যে যে বন্ধন তৈরি হলো, তা শুধু একটি শরীর নয়, দুটি আত্মার মিলন। তাদের প্রেম নতুন করে নতুন রূপে জন্ম নিচ্ছে, গভীর, নিবিড় আর অনন্ত রোমাঞ্চে ভরা। আকাশে পায় মিতুলের গায়ের শাড়িটা খুলতে থাকে। শাড়ি খুলে ফেললে মিতুলের গায়ে কেবল একটা ব্লাউজ আর পেটিকোট থাকে। আকাশ সেদিকে তাকিয়ে দেখতে থাকে। আকাশ কখনো এমন করে মিতুলকে দেখেনি আগে। মিতুল লজ্জা পেয়ে মাথা নত করে, হাত দিয়ে নিজেকে ঢেকে সেখান থেকে দৌড়ে পালাতে যায়। আকাশ তাকে হ্যাসকাটানে কাছে আনে, তারপর ব্লাউজে ফিতা ধরে টান দিতেই ব্লাউজ আলগা হয়ে যায়। আকাশ কানে কাছে মুখ নিয়ে বলে, ওফ, পালাচ্ছ কোথায়? এই সিনিয়র বউটার এই হট বুক, হট ফিগারটাকে এবার একটু লাল করে দিতে দাও, একেবারে আদর দিয়ে দিয়ে লাল করি। উপস, পিচ্চি আর বলো না। পিচ্চির স্বামী তো খুবই ভালো, আমি জানতাম না। পিচ্চি দেখলে আর সুখটা দেখলে না, দেখো এবারে পিচ্চি কি কি করে। মিতুল আর কিছু বলতে পারে না। আকাশ ব্লাউজটা খুলে ফেলে। এরপর সে মিতুলের সারা শরীর, নাভি, পেট, বুক হাতটাতে থাকে।
মিতুল আর সহ্য করতে পারে না, চেঁচিয়ে ওঠে। ওপস জুনিয়র বর, আর দেরি করো না, এবার দাও। কি দেব? জানি না, কেবল মিটিয়ে দাও। আকাশ মুচকি হেসে লাইট অফ করতে মিতুলকে খাটে শুয়ে আদর করতে থাকে। পরের দিন ঘুম থেকে উঠে মিতুল শাশুড়ি মায়ের কাছে যায়। তিনি একটা বই পড়ছিলেন। মিতুল অপরাধীর মতো মুখ করে বলে, মা আসবো? আকাশের মা অবাক হয়ে থাকে। এই প্রথম মিতুল তাকে মা বলে ডাকছে। এই মেয়েটা কোনোদিন ফিরে তাকায়নি, ন্যূনতম সম্মান দিয়ে কথা বলেনি। আজ সে মা ডাকছে। তিনি তেমন অবাক থেকে বললেন। হ্যাঁ আসো। মিতুল ঘরে গিয়ে আমতা আমতা করতে লাগলো, হাত কসলাতে লাগলো। আকাশের মা জানে না গত রাতে এত সব ঘটনা ঘটে গেছে। তিনি একটু অবাক হয়ে আবারও জিজ্ঞেস করেন, কিছু বলবে কি? হ্যাঁ না মানে মা, হ্যাঁ বলবো। কি ব্যাপার বলো তো? আজ অবধি কখনো আমার রুমে আসোনি, একটা কথাও বলনি। আজ মা বলে ডাকছো, আমার রুমে এসেছো, কি হয়েছে কি তোমার? মিতুল আর দেরি করে না, আকাশের মায়ের পা দুটো ধরে কাঁদতে থাকে। আকাশের মা মোটো এমন কিছু কল্পনা করেননি। মানে মিতুলের মতো একটা মেয়ে তার পা ধরে কাঁদছে, এটা যেন হতেই পারে না। আরে আরে, আমার পা ছাড়ো। কি করছো কি? পাগল হলে নাকি? এসব কি করছো তুমি? কি হয়েছে তোমার বলো তো দেখি, ওঠো। মা, আপনি আর আকাশের সাথে অনেক অন্যায় করে ফেলেছি। আমাকে ক্ষমা করুন মা, ক্ষমা করুন। আমি জানি কেন করছো, কারণ তুমি আকাশকে ভালোবাসতে পারোনি। আমি বুঝি জোর করে মানতে কষ্ট হয়, কিন্তু হঠাৎ ক্ষমা কেন? মা মা আমি আমার ভুল বুঝেছি। আমি আকাশের সাথে সংসার করতে চাই। আকাশ আমাকে ক্ষমা করে দিছে। এবার আপনিও ক্ষমা করে আমায় দোয়া করুন প্লিজ মা। আকাশের মায়ের মনটা শান্ত হয়ে যায়। তিনি মিতুলকে ব্যক্তিগতভাবে তেমন একটা পছন্দ করে না, তবে তার ছেলের সুখই তার সুখ। এতদিন পর যেহেতু তারা দুজন দুজনকে মেনে নিয়েছে, তবে তিনি না বলার কে। তিনি তেমনি গম্ভীর থেকে মুখে হালকা হাসিয়ে নিয়ে মিতুলের মাথায় হাত রাখেন। দোয়া করি সুখী হও তোমরা। আমি জানি মা, আপনার মনে কষ্ট আছে, কিন্তু কথা দিচ্ছি আমি আমার ভালোবাসা দিয়ে সেই সব কষ্ট দূর করে দেব। মিতুল আর দেয় না, এক প্রকার দৌড়ে নিজের রুমে পালিয়ে যান, কারণ সেও জানেন তার শাশুড়ি কেবল আকাশের জন্য তাকে মেনে নিয়েছেন। না হলে সে যা আচরণ করেছে কে মেনে নিত? তবে মিতুল নিজেকে প্রতিজ্ঞাবদ্ধ করে যে সে অবশ্যই সব ঠিক করে নেবে, শাশুড়ির মনও জয় করবে। পরের কয়েকদিন মিতুল এবং আকাশের সম্পর্ক যেমন নতুন করে জন্ম নিয়েছে। মিতুল এখন আকাশের প্রতি সম্পূর্ণভাবে মনোযোগী। সে তার ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করছে। একদিন সকালে মিতুল রান্নাঘরে অবাক হয়ে দেখে মিতুল তার জন্য ব্রেকফাস্ট বানাচ্ছে। মিতুল, তুমি রান্না করছো? হ্যাঁ, তোমার জন্য ডিম অমলেট আর পরোটা। তুমি তো এটাই ভালোবাসো, তাই না? তুমি তো আমার সব পছন্দের কথা মনে রেখেছো। আমি ভাবিনি তুমি এত খেয়াল রাখো। আমি আগে বোকা ছিলাম আকাশ, এখন তো সব বুঝতে পারছি। আমি তোমাকে খুশি করতে চাই। তাদের মধ্যে ছোট ছোট খুনসুটি শুরু হয়। আকাশ কৌতুক করে বলে, কিন্তু তোমার হাতে অমলেটটা একটু বেশি লবণাক্ত হয়ে গেছে মনে হচ্ছে। তুমি কি আমাকে খোটা দিচ্ছ? আরে বাবা, আমি মজা করছিলাম। দারুণ হয়েছে সত্যি। মিতুল আকাশের দিকে তাকিয়ে হেসে ফেলে। তাদের এই মজার ঝগড়াগুলো তাদের সম্পর্ককে আরও মজবুত করে। মিতুল একটু পর বলে, এবার সরো সরো, মাকে নিয়ে দিয়ে আসি। মিতুল নাস্তা নিয়ে শাশুড়িকে দেয়। শাশুড়ি অবাক হয়ে তাকায়। মিতুলের চলো চলো চোখ দেখে তিনি নরম হেসে বলেন, রাখো, খেয়ে নিচ্ছি। মিতুল খুব খুশি হয়ে যায়। খুশিতে দৌড়ে চলে যেতে নেয়। শাশুড়ি ডাক দেয়, মিতুল, হ্যাঁ মা। তুমিও খেয়ে নিও। আচ্ছা। মিতুল ঘাড় নেড়ে চলে যায়। মিতুলের নীর এখন যেন সুখের আর স্বপ্নের নীর, ভালোবাসা আর শান্তির। যে নীরে এত দারুণ হতে পারে সে কল্পনা করেনি। দুপুরবেলা আকাশ তার ব্যবসার ব্যাপারে কিছু কাগজ দেখছে। মিতুল তার পাশে এসে বসে। মিতুল আকাশের হাতে কাগজগুলো দেখে জিজ্ঞেস করে, তুমি কি করছো? আমার ছোট ব্যবসাটা নিয়ে ভাবছি কিভাবে আরো বড় করা যায়। আমি তোমার সাথে কাজ করব আকাশ। আমি ছবি আঁকি, আমার আর্ট স্টুডিও আছে। আমি তোমাকে সাহায্য করতে পারবো। তুমি সত্যি বলছো? হ্যাঁ, কেন নয়? আমি তো তোমার স্ত্রী। আমরা দুজনেই মিলেমিশে কাজ করব। তুমি আমাকে শেখাবে আর আমি আমি বুদ্ধি দেব। আকাশ মিতুলকে জড়িয়ে ধরে, তার চোখে কৃতজ্ঞতা। তুমি আমার জীবন বদলে দিয়েছো মিতুল। আমি ভাবতে পারিনি তুমি এত তাড়াতাড়ি সব মেনে নেবে।
আমি তোমাকে কষ্ট দিয়ে অনেক সময় নষ্ট করেছি আকাশ, এবার আর কোনো ভুল করব না। কিছুদিন পর আকাশের বন্ধুরা বাড়িতে আসে। তারা দেখে মিতুল হাসি মুখে তাদের আপ্যায়ন করছে। তাদের চোখে বিস্ময়। রনি ফিস ফিস করে আকাশের কানে বলে, কিরে দোস্ত, কি জাদু করেছিস? বউ তো পুরো পাল্টে গেছে। ভালোবাসার জাদু। আগে তো মুখ গোমড়া করে থাকতি, এখন দেখি হাসি লেগেই আছে। কি হয়েছে? তোমরা কি আমার পরিবর্তন দেখে অবাক হয়েছো? অবাক? আমরা তো ভূত দেখছি। কি? আমি ভূত? তোমার সাহস হয় কি করে? মিতুল তার দিকে একটা কুশল ছুঁড়ে মারে। রনি হেসে ওঠে। আকাশ আর মিতুল দুজনেই হেসে ওঠে। এই পরিবেশ এখন শুধুই আনন্দ আর হাসি। সেদিন ওর বন্ধুদের সাথে খুব আড্ডা হয়। ওর বন্ধুদের কাছে ও ভালো লাগে যে আকাশ অবশেষে সুখী। রাতে মিতুল আকাশের পাশে শুয়ে আছে। আকাশের দিকে তাকিয়ে হাসছে। জানো আকাশ, আমি আগে ভাবতাম ভালোবাসা মানে শুধু উত্তেজনা, অ্যাডভেঞ্চার, কিন্তু এখন বুঝতে পারছি ভালোবাসা মানে তুমি। ভালোবাসা মানে শান্তি, বিশ্বাস আর নির্ভরতা। আমিও তোমাকে খুব ভালোবাসি মিতুল, তুমি আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। কিন্তু তুমি তো এখনো আমার চেয়ে ছোট, জুনিয়র বর। তাতে কি? জুনিয়র বর হলেও আমি তোমার খেয়াল রাখতে পারি, তোমাকে ভালোবাসতে পারি। হ্যাঁ, তুমি পারো, আর সেটা আমি খুব ভালো করেই বুঝেছি। মিতুল আকাশের কপালে আলতো করে চুমু খায়। তাদের সম্পর্ক এখন গভীর ভালোবাসায় পূর্ণ। মিতুলের মেজাজ মাঝে মাঝে দেখা দেয়, তবে এবার তা ভালোবাসার মোড়কে। তাদের মধ্যে ছোটোখাটো মজার ঝগড়াও হয়, যা তাদের সম্পর্ককে আরও মজবুত করে। মিতুল আকাশের জন্য কিছু করে, তাকে অবাক করার চেষ্টা করে। আবার আকাশ হুটহাট করেই গিফট এনে চমকে দেয়। তার দুজনেই যেন একে অপরে পরিপূরক হয়ে উঠেছে। আরেকদিন মিতুল আকাশকে সারপ্রাইজ দেওয়ার পরিকল্পনা করছে। সে লুকিয়ে আকাশের জন্য তার প্রিয় চকলেট কেক বানাচ্ছে। আকাশ রান্নাঘরের পাশ দিয়ে যেতে গিয়ে বলে, মিতুল, কি করছো লুকিয়ে লুকিয়ে? ইস, তুমি? কিছু না, আমি কিছু করছি না। লুকিয়েছো মানে কিছু একটা করছো, আমি কি একটু দেখতে পারি? না, খবরদার, তুমি এখন এখান থেকে যাও। আকাশ হাসতে হাসতে চলে যায়। কিছুক্ষণ পর মিতুল কেকটা নিয়ে আসে। নাও, তোমার জন্য সারপ্রাইজ। মিতুল কেক এগিয়ে দেয়। আকাশ কেকটা দেখে অবাক হয়ে যায়। ওয়াও, তুমি আমার জন্য কেক বানিয়েছো? আমি বিশ্বাস করতে পারছি না। হ্যাঁ, এটা তোমার পছন্দের চকলেট কেক। আকাশ কেকটা হাতে নিয়ে মিতুলের দিকে তাকায়। তার চোখে কৃতজ্ঞতা। সে এক টুকরো কেক মিতুলের মুখে তুলে দেয়। তুমি সেরা মিতুল, আমার জীবনের সেরা স্ত্রী। তাই আর কটা ছিল বউ? যা, একটাই তো। মিতুল হেসে আকাশের কাঁধে মাথা রাখে। তাদের সম্পর্ক এখন শুধু ভালোবাসা নয়, বন্ধুত্ব, আস্থা আর পারস্পরিক শ্রদ্ধার। মিতুল তার ভুল বুঝতে পেরেছে, আর আকাশ তার ভালোবাসায় তাকে দ্বিতীয় সুযোগ দিয়েছে। তারা দুজনেই এক হয়ে যায় একটি নতুন শুরুর অঙ্গীকার নিয়ে। প্রায় 1 বছর পর মিতুল আর আকাশের ঘরে মিষ্টি রোদ প্রবেশ করছে। ঘরের সাজসজ্জা এখন নতুন আভিজাত্য। মিতুলের শৈল্পিক ছোঁয়া স্পষ্ট। খাটের মাঝখানে দুজনের কাছাকাছি শুয়ে আছে। আকাশের এক হাত মিতুলের কোপরে আলতো করে রাখা। মিতুল তার বুকে মুখ গুজে গভীর ঘুমে আচ্ছন্ন। তাদের দুজনের মুখে এক গভীর প্রশান্তির ছাপ। কোনো তাড়াহুড়ো নেই, শুধু ভালোবাসার উষ্ণতা আর বিশ্বাসে ভরা এক নতুন সকাল। কিছুক্ষণ পর আকাশের ঘুম ভাঙে। সে আলতো করে মিতুলের মুখের দিকে তাকায়। মিতুলের ঘোরানো ভঙ্গিমা দেখে তার ঠোঁটে হাসি চলে আসে। মিতুলের ঘুমানোর ভঙ্গিমা দেখে তার ঠোঁটে হাসি ফোটে। সে আলতো করে মিতুলের চুলগুলো সরিয়ে তার কপালে চুমু খায়। মিতুল নড়ে ওঠে, চোখ খুলে। মিতুল ঘুম জড়ানো গলায় মিষ্টি হেসে বলে, গুড মর্নিং। গুড মর্নিং মিসেস সেন। মিসেস সেন? আমি তো তোমার মিসেস, আর তুমি এখনো আমার জুনিয়র বর। ও, তাহলে বুঝি এখন আমার বয়সটা তোমার মনে আছে? আমি ভেবেছিলাম তুমি সব ভুলে গেছো। ভুলবো কেন? আমার স্মৃতিশক্তি তো তোমার চেয়ে প্রখর। তার দুজনেই হাসে। এই হাসি তাদের গভীর সম্পর্কের প্রতিচ্ছবি। মিতুল এবার আকাশের বুকে আরও একটু গভীরে মুখ গুজে দেয়। মিতুল আকাশের শার্টের কলার ধরে বলে, জানো আকাশ, 1 বছর আগে আমি ভাবতে পারিনি আমাদের সম্পর্কটা এত সুন্দর হবে। আমি তো ভাবতাম বিয়ে মানেই স্বাধীনতার শেষ। আমিও ভাবিনি তুমি আমাকে এতটা ভালোবাসবে। ভেবেছিলাম সারা জীবন শুধু তোমার ঘৃণা আর অবজ্ঞাই পাবো। ছি, এমন কথা বলতে নেই। আমি তো তখন অন্ধ ছিলাম। তোমার মতো এমন একটা ভালো মানুষ পেয়েও চিনতে পারিনি। আমার সিনিয়র মনোভাব আমাকে এতটাই গ্রাস করে রেখেছিল যে আমি তোমার মূল্যই বুঝিনি। আর এখন? এখন তুমিই আমার পৃথিবী, তুমি আমার শক্তি,
তোমার দুর্বলতাগুলো আমার কাছে খুব প্রিয়। আকাশ হাসে, সে জানে মিতুল এখন আর তার সিনিয়র নয়, বরং তার জীবন সঙ্গী, তার সবটুকু ভালোবাসা। তাদের সম্পর্ক এখন পরিণত হয়েছে। তারা একে অপরের শক্তি এবং দুর্বলতা দুটোই বুঝতে পারে এবং একে অপরকে সেভাবেই গ্রহণ করেছে। ব্রেকফাস্ট টেবিলে মিতুল তার নিজের হাতে বানানো পরোটা ডিম ভাজি নিয়ে এসেছে। আকাশ হাসি মুখে খাচ্ছে। মিতুল, তোমার হাতের পরোটা দিন দিন আরও সুস্বাদু হচ্ছে। কি যে বলো, তুমি তো সবসময় প্রশংসা করো। সত্যি বলছি, আমার মাও তোমার রান্নার প্রশংসা করেন। সেদিন বলছিলেন আমাদের মিতুল এখন সব শিখে গেছে। মিতুলের মুখটা মলিন হয়ে যায়। তার মনে পড়ে তার অতীতের আচরণের কথা, যখন সে আকাশের মাকে লাথি মেরেছিল। মাকে কি মুখ দেখাবো আকাশ? আমি তাকে কত অপমান করেছি। সেদিনের কথাটা মনে পড়লে আমার খুব লজ্জা হয়। উনি কিছু মনে রাখেননি মিতুল, উনি তোমার মা, উনি তোমাকে ক্ষমা করে দিয়েছেন। কলিং বেলের শব্দ হয়। আকাশ দরজা খুলতে যায়। আকাশের মা এবং বাবা ভেতরে প্রবেশ করেন। তাদের মুখে হাসি। কিরে বাবা, তোরা এখনো ব্রেকফাস্ট করিসনি? মিতুল দ্রুত উঠে দাঁড়ায়। তার বুকটা ধুকফুক করছে। তার মনে পড়ে অতীতের আচরণ। মা, বাবা। আকাশের মা মিতুলের কাছে এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরে। আরে আমার লক্ষ্মী বৌমা, কি হয়েছে? মুখ কালো করেছো কেন? মিতুল আকাশের মায়ের এই ভালোবাসাপূর্ণ আচরণ দেখে অবাক হয়। তার চোখ জলে ভরে ওঠে। মিতুল কান্না জড়িত কণ্ঠে বলে, মা, আমাকে ক্ষমা করে দাও মা। আমি আমি তোমার কাছে খুব খারাপ ব্যবহার করেছি। আমি তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছিলাম, তোমাদের অনেক কষ্ট দিয়েছি। আমি বুঝতে পারিনি মা, আমাকে ক্ষমা করে দাও। 1 বছর হয়ে গেছে, আমি আজও সেদিন মুছে ফেলতে পারি না। আকাশের মা মিতুলকে আরও শক্ত করে জড়িয়ে ধরেন। তার চোখেও জল। আরে পাগলি, কি বলছিস এসব? আমি সব ভুলে গেছি। তুই তো আমাদের মেয়ে, আমাদের পরিবারের বৌমা। তুই ভালো থাকলেই আমরা খুশি। হ্যাঁ মা, সব ভুলে যাও। যা হয়েছে ভালোই হয়েছে। আমাদের আকাশকে তুই এতটা খুশি করে রেখেছিস, এটাই আমাদের জন্য অনেক কিছু। মিতুল আকাশের মা বাবার হাতে পায়ে দিয়ে প্রণাম করে। তারা আশীর্বাদ করেন। মিতুল মনে মনে শান্তি পায়। পরিবারের এই স্বীকৃতি তার জীবনে এক বড় পাওয়া। সে নতুন করে সব শুরু করতে চায়। দুপুরবেলা আকাশ তার ছোট্ট ব্যবসার ফাইলপত্র দেখছে। মিতুল তার পাশে বসে মনোযোগ দিয়ে দেখছে। দেখো মিতুল, আমাদের এই হ্যান্ডিক্রাফটসের ব্যবসাটা অনলাইনে নিয়ে যাওয়ার কথা ভাবছি, কিন্তু লোকাল মার্কেটটা ধরতে পারছি না। লোকাল মার্কেট ধরতে হলে আমাদের একটা ব্র্যান্ডিং দরকার, যেটা সবাই মনে রাখবে। আর আমাদের জিনিসগুলো গল্প বলতে হবে। গল্প? কিসের গল্প? আরে বাবা, আমাদের হাতের তৈরি প্রতিটি জিনিসই তো এক একটা গল্প বলে। কারিগররা কিভাবে এগুলো বানাচ্ছে, তাদের আবেগ, তাদের পরিশ্রম, এই সব কিছুর একটা সুন্দর ছবি তৈরি করতে হবে। আমি আমার আর্ট স্টুডিওতে ডিজাইন করতে পারি, আর তুমি সেই ডিজাইনগুলোকে মার্কেটিংয়ের কাজে লাগাবে। ওয়াও মিতুল, তুমি তো দারুণ আইডিয়া দিয়েছো। আমি তো এসব ভাবিনি। কি ভাববে? তুমি তো কেবল পুচকে বর। এসব গভীর ভাবনা তোমার মাথায় আসবে নাকি? ও, আবার শুরু করলে? ঠিক আছে ঠিক আছে, তোমার জুনিয়র বর হলেও তোমার এই অসাধারণ আইডিয়াগুলো কাজে লাগাতে তো আমার কোনো সমস্যা নেই। তার দুজনেই হাসে। তাদের মধ্যে এখন কাজের আলোচনাতেও খুনসুটি মিশে থাকে। তাদের সম্পর্ক আরও গভীর হয়। তারা দুজনেই মিলেমিশে আকাশের ছোট্ট ব্যবসাটিকে বড় করার পরিকল্পনা করে। কয়েক মাস পর তাদের হ্যান্ডক্রাফট এর ব্যবসা অনলাইনে এবং লোকাল মার্কেটে বেশ জনপ্রিয় হয়েছে। তাদের মিতুল ক্রিয়েশন নামের একটি ছোট্ট শোরুম হয়েছে শহরে। শোরুমের উদ্বোধন উপলক্ষে একটি ছোট্ট অনুষ্ঠান চলছে। মিতুল আর আকাশ দুজনেই খুব ব্যস্ত। মিতুল, তুমি তো দারুণ সামলাচ্ছ, সব তোমার আইডিয়ার জন্য। আরে বাবা, তুমি তো শুধু মার্কেটিং করেছো, আসল কাজ তো আমিই করেছি। ঠিক আছে ঠিক আছে, সব তোমার ক্রেডিট, কিন্তু আমি তো তোমার ম্যানেজার। ম্যানেজার? তুমি তো আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। তারা হাসে। তাদের এই দুষ্টামিগুলো তাদের ভালোবাসার অংশ হয়ে গেছে। অনুষ্ঠানে আকাশের বাবা মা, মিতুলের বাবা মা এবং তাদের বন্ধুরা সবাই উপস্থিত। সবাই তাদের সাফল্যে আনন্দিত। দেখছো বোন, আমার বৌমাটা কত লক্ষ্মী, ব্যবসাটা কিভাবে সামলাচ্ছে। হ্যাঁ গো বোন, আমার মেয়েটা সব পারে। আকাশের বন্ধুরা তাদের দেখে হাসাহাসি করে। কিরে দোস্ত, কি অবস্থা? বউ তো পুরো বিজনেসম্যান হয়ে গেল, আর তুই এখনো সেই পুচকে বর। আরে বাবা, আমি তো এখন ওর অ্যাসিস্ট্যান্ট, কি আর করব।
হ্যাঁ, তুমি ঠিকই বলেছো রনি। ও এখন আমার অ্যাসিস্ট্যান্ট, তাই ওকে একটু সাবধানে থাকতে বলো। সবাই হেসে ওঠে। মিতুল আর আকাশের সম্পর্ক এখন সবার কাছে এক উদাহরণ। তাদের বয়সের পার্থক্য এখন আর কোনো বিষয় নয়। তাদের ভালোবাসা সব বাধা পেরিয়ে জিতে গেছে। রাতে শোরুম উদ্বোধনের পর তারা ঘরে ফিরে আসে, ক্লান্ত কিন্তু খুশি। মিতুল সোফায় এলিয়ে পড়ে, আকাশ তার পাশে এসে বসে। আকাশ মিতুলের কাঁধে হাত রেখে জিজ্ঞেস করে, ক্লান্ত লাগছে? কিন্তু খুব ভালো লাগছে। সব স্বপ্ন সত্যি হচ্ছে মনে হচ্ছে। এটা তো শুধু শুরু মিতুল, আরও অনেক পথ বাকি। আমরা একসাথে সব করব। হ্যাঁ আকাশ, শুধু আমরা দুজন। জানো, আমি আগে ভাবতাম ভালোবাসার জন্য একজন রোমিও বা জিমির মতো একজন সুদর্শন প্রেমিক দরকার, কিন্তু এখন বুঝতে পারছি ভালোবাসা মানে তুমি আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। আর তুমি আমার সবচেয়ে বড় স্বপ্ন। মিতুল আকাশের গালে হাত রাখে, তার চোখে জল চিকচিক করে। এই জল আনন্দের। আমি আগে সিগারেট খেতাম, রাত জেগে পার্টি করতাম, আর এখন আমার কাছে তোমার হাত ধরে ঘুমিয়ে পড়াটাই পৃথিবীর সেরা শান্তি। আর আমার কাছে তোমার হাতের বানানো পরোটা। তার দুজনেই হেসে ওঠে। এই হাসিতে ছিল তাদের জীবনে নতুন অধ্যায়ের সুর। মিতুল আকাশের দিকে ঝুঁকে আসে, তার ঠোঁটে আলতো করে চুমু খাই। বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে, জানালার কাছ বেয়ে বৃষ্টির ধারা নেমে আসছে। বাইরের পৃথিবী আবছা দেখা যাচ্ছে, ঘরে আলো নিভে গেছে, শুধু টিমটিমে একটি ল্যাম্পপোস্টের মৃদু আলো ছড়িয়ে আছে, যা ঘরের কোণে রাখা একটি সুগন্ধি মোমবাতির শিখাকে আরও রহস্যময় করে তুলছে। হালকা ধূপের গন্ধ বাতাসে ভাসছে। ঘরের বাকি সবাই ঘুমে অবচেতন। বাইরে বৃষ্টির শব্দ ক্রমশ বাড়ছে, ভেতরের ঘরে নিস্তব্ধতা। মিতুল আকাশের আরও কাছে আসে, তাদের চোখাচোখি হয়, কোনো কথা হয় না, শুধু চোখের ভাষায় নীরব কথোপকথন চলে। মিতুল আলতো করে আকাশের হাত ধরে। আকাশের হাতের উষ্ণতা মিতুলের আঙ্গুলে ছড়িয়ে যায়। তার একে অপরের দিকে ঝুঁকে আসে। বৃষ্টির শব্দের সাথে সাথে তাদের হৃদস্পন্দন শুরু হতে থাকে। আকাশ তার হাত বাড়িয়ে মিতুলের এলোমেলো চুল ঠিক করে দেয়। মিতুল চোখ বন্ধ করে সেই স্পর্শ অনুভব করে। তার ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফোটে। আকাশ তার আঙ্গুল দিয়ে মিতুলের গাল ছুঁয়ে দেয়, তারপর ধীরে ধীরে তার চিবুক ধরে আলতো করে উপরে তোলে। আকাশ ধীরে ধীরে মিতুলকে নিয়ে ঘরের মাঝখানে আসে, যেখানে নরম কার্পেট বিছানো। তার দুজনেই ধীর গতিতে কার্পেটের উপর বসে পড়ে। আকাশের কাঁধে মিতুলের মাথা, তার পাশাপাশি বসে থাকে। সে আলতো করে আকাশের হাত টেনে নেয় এবং নিজের গালে ছুঁয়ে দেয়। আকাশ হেসে ওঠে, মিতুলও হাসে। আকাশ তার হাত দিয়ে মিতুলের কোমর জড়িয়ে ধরে, আর মিতুল তার হাত দিয়ে আকাশের গলা জড়িয়ে ধরে। তারা নিবিড়ভাবে একে অপরকে অনুভব করে। রাতের বৃষ্টি যেন তাদের ভালোবাসার এক নীরব সাক্ষী থাকে। একটু পর মিতুল গিয়ে জামা চেঞ্জ করে লম্বা সাদা শিফন কামিজ পরে জানালার কাছে দাঁড়িয়ে ভেজা চুলে ফোঁটা তার পিঠ বেয়ে নেমে যাচ্ছে। আকাশ চুপচাপ দাঁড়িয়ে তাকে দেখছে, চোখে বিস্ময়, মনে প্রবল আকর্ষণ। তুমি জানো, তোমার পেছন থেকে তাকানোটা আমার সবচেয়ে বড় দুর্বলতা। মিতুল ধীরে ঘুরে দাঁড়ায়, চোখে লুকানো হাসি। তুমি তো দুর্বল আকাশ, আমার প্রতি সবসময়ই। বৃষ্টির শব্দ যেন সময়কে থামিয়ে দেয়। আকাশ তার দিকে এগিয়ে আসে, ধীরে ধীরে কাছে এসে আঙ্গুলের ডগায় মিতুলের গলায় ভেজা চুল সরিয়ে দেয়। তোমার গায়ের গন্ধ বৃষ্টির থেকেও বেশি মাতাল করে তোলে আমাকে। মিতুল চোখ নামিয়ে ফেলে, কিন্তু ঠোঁটে হালকা হাসি। আকাশ মিতুলের কানের পাশে ঠোঁট নিয়ে গিয়ে বলে, তুমি আমার সিনিয়র, কিন্তু রাতে এই বৃষ্টি ভেজা ঘরে তুমি কেবল আমার। মিতুল এবার আকাশের মুখের দিকে তাকিয়ে বলে, দায়িত্বের বাইরে ভালোবাসা যতটা গভীর হয়, শরীর সেখানে শুধুই বাহক। আকাশ আকাশ তার কপালে ঠোঁট ছোঁয় আস্তে যত্নে, তারপর কপাল থেকে গাল, গাল থেকে থুতনিতে নামতে নামতে সে থেমে যায় তার চোখের দিকে তাকিয়ে। তোমায় ছুলেই মনে হয় যেন সময় থেমে যায়। মিতুল এবার নিজে তাকে ধরে বিছানার দিকে টেনে নেয়। বাতি নিভে যায়, বাইরে বৃষ্টি পড়ে, ভেতরে নিঃশ্বাস ঘন হয়ে আসে। চাদরের নিচে কোনো শব্দ নেই, শুধু হঠাৎ থেমে থাকা দম নেওয়ার শব্দ আর দীর্ঘ চুপিসারে বলা ভালোবাসার উচ্চারণ। তোমার প্রতিটা দাগ আমার গর্ব আকাশ। আকাশ নিজের সমস্ত অভিমান, ক্লান্তি, আকাঙ্ক্ষা সব মিতুলের ঠোঁটে রেখে দেয়। বৃষ্টির শব্দে ভেসে যায় সময়, রাত দীর্ঘ হয়, কিন্তু তারা দুজন একে অপরের ভেতরে গলে গিয়ে যেন একটা নতুন সকাল গড়ে তোলে। তোমার ভিতরে হারিয়ে গেলে অফিসের হিসাব ভুল হতেই পারে। তুমি ছাড়া আর কিছু মনে রাখতে
চাইও না, বসো। দুজনেই দুজনকে জড়িয়ে ধরে, বয়সের বাধা যেখানে কেউ মানে না।